সকালবেলা বাইকটা নিয়ে বের হয়ে চলে আসলাম আমাদের কলেজের ক্যাম্পাসে। গেট দিয়ে ক্লাসে ঢুকেই চলে আসলাম আমার প্রিয় সেই জারুল গাছের নিচে। দেখলাম আমার প্রাণের ৩ বন্ধু সেখানে বসে আছে। ফারেশ, রাব্বি, হৃদয়, এরা আমার সবচেয়ে কাছের বন্ধু। আমাকে দেখে ফারেশ চিল্লিয়ে বলে উঠল। এই দেখ রে, কে আসছে। আমি পিছনে তাকিয়ে দেখলাম আশেপাশে গুরুত্বপূর্ণ কেউই নেই। আমি তখন বললাম, কিরে শালা, কে আসছে পিছনে? আমি তো তেমন কাউকেই দেখতে পেলাম না। আরে, ফারেজ তো তোর কথাই বলেছে। ও, আমার কথা বলার কি আছে রে? আচ্ছা বাদ দে সব। আজকে এত তাড়াতাড়ি আসলি যে কলেজে? কেন রে শালা, আমি কি এর আগে দেরি করে আসতাম নাকি? আরে দুলাভাই, আমার কোনো বোন নাই যে আপনাকে শালা বলবে। আর কোনোদিন তো এত সকালে ক্যাম্পাসে আসিসনি। আরে রাব্বি, ফারেস্টে মেয়াদ উত্তীর্ণ গাঁজা দেবো খেয়ে মাতাল হোক শালাই। শালাই মনে হয় জানে না যে আজকে নবীন বরণের অনুষ্ঠান। আরে ব্যাস, তাই তো বলি, তুই আজকে এত সকালে কেন? বুঝতে পারলি তাহলে? যাই হোক, চল আগে হল রুমে যা। চল। হলরুমে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়েই নেই। আমি হলাম নীল। এছাড়া আরও একটা পরিচয় আছে, সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। আমি এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আর বাসা বগুড়ায়। আর ফারেশ, হৃদয়, রাব্বি এরা হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। পরিচয় দিতে দিতে চলে আসলাম হলরুমে। এসে দেখি সব কিছু নতুন করে সাজানো। দুপুরবেলা বের হলাম এই অনুষ্ঠান থেকে। দূর শালা, আজকে ক্যাম্পাসে আসাটাই লস হইল। কেন রে, আবার কি হলো? আরে আজকে একটা মেয়েকেও পছন্দ হইল না রে। শালা কি যে বলিস, নতুনগুলোই তো এক একটা দেখতে পরীর মতো। তোদের কাছে পরের মতো লাগছে, কিন্তু আমার কাছে পেদনির মতো লাগছে। আচ্ছা, তো তোর জীবনেও কোনো মেয়েকে পছন্দ হবে না? চিরকুমার রয়ে যাবে। চুপ শালা। আচ্ছা যাই হোক, চল বাসার দিকে যাওয়া যাক। আমার বাইকটা নিয়ে আয় তো, যা। চলে আসলাম বাসায়। আজকে আমাদের কলেজের নবীনবরণের অনুষ্ঠান ছিল। ভাবছিলাম আজকে একটা মেয়েকে পটাবো, কিন্তু কাউকেই পছন্দ হলো না। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকেলে হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আমার পরিচিত একজন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম দাদা। আসসালামু আলাইকুম। কেমন আছিস তোরা? জি দাদা, কোনো মতো ভালো আছি। আপনিও ভালো আছেন তাই না? কেন রে, কোনো মতো কেন? পুরোপুরি ভালো নাই কেন? দাদা, আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের সবারই দুর্দশা শুরু হয়েছে। আমাদের শত্রুদের অভাব নেই। কি করব বল, কথা দিয়েছি যে। যাই হোক দাদা, আজকেও এখানে একজনকে নৃশংস করে দিয়েছে। জোর করে একজন গরিবের জায়গা জমি লিখে নিয়েছে। কি আর করার আছে, আমার যে হাত পা সব বাঁধা। আচ্ছা দাদা, ভালো থাকবেন। তোরাও ভালো থাকিস। ফোনটা রেখে দিলাম। চোখ দুটো দিয়ে অঝরে পানি পড়তেছে। অনেক দিন পর আবারও আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে। যদিও প্রতিদিনই ঝরে, কিন্তু কম। আর আজকে একটু বেশিই ঝরতেছে। পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। চোখ দিয়ে না চাইতেও পানি ঝরতে থাকে। পরের দিন সকাল সকাল ক্যাম্পাসে চলে আসি। আমাদের ক্যাম্পাসটা অনেক বড়। বলতে গেলে এটাই ঢাকার সবচেয়ে বড় ক্যাম্পাস। হ্যাঁ, আমি ঢাকাতে থাকি। আপনারা জানেন আমার একটা বাইক আছে। আমার বাইকটা বহু পুরনো একটা বাইক। এটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়েই সব মানুষ একবার হলেও তাকিয়ে থাকে যে কে গেল, আর বাইকটাই বা কী। কারণ বাইকটার সাউন্ড হয় অনেক বেশি। এটা বিক্রি করে দিলে হয়তো আমি 10,000 টাকাও পাবো না। চলে আসলাম জারুল গাছের নিচে। আজকে অনেক তাড়াতাড়ি চলে আসলাম আমাদের ক্যাম্পাসে, কারণ মনটা আমার ভালো নেই। বাইকটা রেখে বসে পড়লাম গাছের নিচে আর ঘাসের উপরে। বসে বসে ফোনে গেমস খেলছি। ফোনটাও আজকাল আমার সাথে বেইমানি শুরু করেছে। গেমস খেলছি এমন সময় এই গাইয়া, এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বস। কথাটা শুনে মাথাটা উপরের দিকে তুলে তাকালাম। দেখলাম কয়েকটা মেয়ের মাঝ থেকে একটা মেয়ে কথাটা বলল। জি, আবার বলেন, কি বলছেন? বললাম এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বস। এই সুন্দর জায়গা তোর মতো টুকাই টাইপকে মানায় না। আমি দেখতে টোকাইয়ের মতো হলেও কিন্তু আমি একটা মানুষ। এই বেশি কথা বলবি না, যা এখান থেকে অন্য জায়গায় গিয়ে বস। আপু, আসলে আমি এখান থেকে যাব না। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আর আমি যাব কেন? আপনাদের আগে তো আমি এখানে এসে বসেছি। দরকার পড়লে সাইডে বসেন, না বসলে এখান থেকে চলে যান। সিম্পল।
কি তোর এত বড় সাহস? তুই আমাকে বলছিস তোর সাইডে বসতে? তুই জানিস আমি কে? আপনি কে? আমি হলাম মাহমুদুল সাহেবের মেয়ে। কে এই মাহমুদুল সাহেব? আরে কেউ এই টুকাইকে বল যে আমি মন্ত্রী মাহমুদুল সাহেবের কথা বলছি। কি আপনি মন্ত্রীর মেয়ে? এখন এখান থেকে সর, না হলে তোকে যে কি করব টুকাইয়ের বাচ্চা টুকাই। দেখুন ভালো ব্যবহার করুন, না হলে কিন্তু ভালো হবে না। এই ফকিন্নির বাচ্চা, যা তো এখান থেকে। মন মেজাজ খারাপ করবি না, পরে দেখবি তোকে এই ক্যাম্পাস ছাড়া করব। আপনি কি জানেন আমি ফকিন্নির বাচ্চা? তোর মতো টুকাইয়ের সম্পর্কে কি জানবো এই মায়া? এই টোকাইকে। তুই তো টুকাইয়ের বাচ্চা টুকাই। আর একবার টোকাই পড়লে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। কি? দাঁড়া। বলেই আমাকে একটা চড় মেরে দিল। আশেপাশে সবাই আমার দিকে তাকালো। আমার তো মান সম্মান সব গেল রে। আমি চড় খেয়ে যেই মায়াকে একটা চড় মারতে যাব, ঠিক তখনই ফারিসের হৃদয় এসে আমাকে আটকালো আর বলতে লাগলো, আর নীল কি করছিস? শান্ত হ। আর হৃদয় তুই ওরে নিয়ে সাইডে যা। ওকে। বলেই হৃদয় আমাকে নিয়ে সাইডে চলে আসলো। মায়া আপু ও একটু ওরকমই, আপনি কিছু মনে করবেন না। দেখ আমি জানি না কে তুই, হয়তো আমার 2-3 ব্যাচ সিনিয়র। যাই হোক ওরে সাবধান করবি। ওকে আপু। ফারেশ আমাদের কাছে আসলো। এই নীল তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই জানিস মায়া আপু একটা মন্ত্রীর মেয়ে, ওর সাথে পাঙ্গা নিলে জীবন থেকে হাত ধুয়ে বসতে হবে। তোরা তো জানিস জারুল গাছটা আমার কত পছন্দের। যাই হোক বাদ দে। যা হয়েছে ভুলে যায়, এখন হয়তো এই ক্যাম্পাসের কেউ শান্তিতে থাকতে পারবে না। কেন রে, কি হয়েছে আবার? আমি যতদূর জানি মায়া বদমেজাজি একটা মেয়ে, সে যেখানে যায় সেখানেই ভেজাল বাজায়। বাদ দে, সব ক্লাসে যাই। ক্লাস করে চলে আসলাম বাসায়। চাইলে আমি আমাকে মারার ফল হাতে নাতে বুঝাই দিতে পারতাম ওই মায়ানা টায়া নামের মেয়েটাকে, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। আমি চলে আসতাম, কিন্তু আমার মা বাবাকে বকা দিয়েছে, তাই রাগ উঠে গিয়েছিল। পরের দিন আবার সকাল সকাল ক্যাম্পাসে চলে গেলাম। জারুল গাছের নিচে বসলাম, তারপর ফোনটা বের করে গেমস খেলা শুরু করে দিলাম। হঠাৎ করে কে যেন আমার হাত থেকে ফোনটা নিয়ে ফেলে দিল মাটিতে। মাথাটা উপরের দিকে তাকিয়ে দেখলাম যে মায়া। রাগটা যেন আরও বেড়ে গেল। একে তো আমার ফোনটা ছিল অনেক পছন্দের, ফোনটা পুরনো হলে কি হবে, এটা আমার অনেক পছন্দের একটা ফোন। তার উপর গতকালকের মেয়েটা, ভাই রাগটা তো মাথায় উঠে গেল। আমি যে মায়াকে কিছু বলতে যাব তার আগেই মায়া আমাকে আজকেও ঠাস করে একটা চড় মেরে দিল। এমনিতেই রাগ উঠেছে, তার উপরে আবারও আমাকে মারলো। আমি কোনো কিছু চিন্তা না করেই মায়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরে ভাই আপনারাই বলুন, শুধু শুধু কেন আমাকে মারবে সে? কুকুরের বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে মারিস? বলেই মায়া আমাকে আবার মারতে হাঁটুতেই আমি ওর হাতটা ধরে এক ঝটকা দিয়ে নামিয়ে ফেলি। তারপর, এই তুই কুকুরের বাচ্চা, দাঁড়া, তোকে আজকে কুকুর দিয়ে কামড় দিয়াবো। বলেই সে কাকে যেন ফোন দিল। আর এদিকে সবাই জারুল গাছের নিচে গোল হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তারা আজকে চমকে আছে, কারণ যে ছেলে কখনোই কাউকে আপনি ছাড়া তুমি করে বলেনি, সে আজকে মায়ার মতো এক নেতার মেয়েকে চড় মারলো এবং কুকুরের বাচ্চা বলেছে তাকেই। আর অবাকই বা হবে না কেন, এর আগে আমি কখনো কারোর সাথে কথাই বলিনি। ফারেশ, রাব্বি, হৃদয় এরা চলে এসেছে, আমাকে নিয়ে পাশে আসতে চাইলো, কিন্তু হঠাৎ করে মায়া বলে উঠলো, এই কেউ এই টুকাইয়ের বাচ্চাকে কোথাও নিয়ে যাবি না। আজকে ওরে আমি বুঝিয়ে দিব আমাকে মারার ফল। কেউ যদি ওরে পালাতে সাহায্য করিস তাহলে তাকেও আজকে কোমায় পাঠাবো। এই তোর কি করার আছে করে নে, আমি কোথাও যাব না, আমি এখানেই আছি। এখানেই থাক, দেখ আজকে তোকে কি করি। আমি আবার কোথায় যাব? বললাম না তোর যা করার করে নে। একটু পরেই দেখতে পাবি। আমাকে কুকুরের বাচ্চা বলিস তাই না? আজকে তো কুকুর দিয়ে কামড় দিয়াবই। দেওয়া দেখি কেমন পারিস। 10 মিনিট ধরে বসে আছি জারুল গাছের নিচে। আশেপাশে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। স্যার ম্যাডামও চলে এসেছে। প্রিন্সিপাল স্যার এসেই আমাকে বলতে লাগলো, এই এখানে কি হয়েছে? আর সবাই ক্লাসে না গিয়ে এখানে কি করছো? স্যার এখানে কিছু হয়নি, আজকে এখানে কুকুর আসবে। মানে কি বলছো মায়া মামুনি? এখানে কুকুর আসবে কোথা থেকে? আর এই তোমরা যার যার ক্লাসে চলে যাও। না, আজকে কেউ ক্লাসে যাবে না। আজকে সবার ক্লাস করা বন্ধ। কেন, কি হয়েছে মামুনি? বলো তো দেখি। স্যার কিছু হয়নি, আপনি চলে যান কলেজ থেকে। আর না গেলে অফিসের রুমে চলে যান। বেশি কথা বললে বাবাকে বলে আপনার ব্যবস্থা করব। ওকে, আমি অফিস রুম গেলাম। তারপর প্রিন্সিপাল স্যার বাকি স্যার ম্যাডামকে নিয়ে চলে গেল, আর বাকি স্টুডেন্টগুলো সেখানে বসে আছে। বুঝলাম আজকে আর ক্লাস হবে না।
একটু পরেই 3টা গাড়ি চলে আসলো আমাদের ক্যাম্পাসে। বুঝলাম এগুলো মায়ার বাবার গাড়ি আর তার লোকজন। গাড়িগুলো সোজা জারুল গাছের নিচে এসে থেমে গেল। তারপর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো। তাদের মধ্যে একজনকে দেখেই চিনে ফেললাম। সে হলো মাহমুদুল সাহেব, মানে মায়ার মন্ত্রী বাবা। সে সোজা আমাদের সামনে এসে মায়াকে বলতে লাগলো, কি হয়েছে মামুনি, তুমি এত জরুরিভাবে ডেকে পাঠালে কেন? বাবা, একজন আমাকে মেরেছে আর বলেছে আমি নাকি কুকুরের বাচ্চা। কি এত বড় সাহস, আমার মেয়েকে মেরেছে আর আমাকে কুকুর বলেছে? আব্বু, এখন তুমি বলো তাকে তুমি কি করবে? কার এত বড় সাহস যে আমার মেয়েকে মেরেছে আর আমাকে কুকুর বলেছে? কে তাকে একবার দেখাতো। ওই যাব্বু, ওই ছেলেটা। আমাকে দেখিয়ে দিল মায়া। আমি চুপচাপ করে জারুল গাছের পাশেই দাঁড়িয়ে আছি। তারপর মায়ের আব্বু মানে মন্ত্রী সাহেব আমার দিকে এগিয়ে আসতেই লাগলো। আবার আমার সামনে এসেই সে যেই আমাকে মারতে যাবে ঠিক তখনই দেখলো যে ক্যাম্পাসের কিছু ছেলে মেয়ের ফোন বের করে ভিডিও করছে। এটা দেখে সে সাথে সাথে হাতটা নামিয়ে নেয়। তারপর আমার কাঁধে হাত রেখে আস্তে আস্তে করে বলে, তোর ভাগ্য ভালো তাই বেঁচে গেলি, স্যার আমার ভাগ্য কীরকম তা তো আমি ভালো করেই জানি। কিন্তু তোকে এখন জেলে পাঠাবো। কেন আপনি আমাকে জেলে পাঠাবেন কেন? নারী নির্যাতনের মামলায়। তারপর তোরে দেখ কি করি। স্যার অযথা ঝামেলা বাড়িয়ে লাভ কি বলেন? আমাকে কুকুর বলিস তাই না? আগে তোকে মামার বাড়ি নিয়ে নেই, তারপর দেখ কি করি। স্যার দেখুন, যা হয়েছে ভুলে যান। আচ্ছা আমি সরি বলছি। যদিও আমার কোনো দোষ ছিল না, তাও আমি সরি বলছি। ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোকে মায়ার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবি। ওকে, আমি মায়ের কাছে ক্ষমা চাচ্ছি। ওকে যা। তারপর আমি সোজা মায়ের কাছে চলে আসলাম। মায়া দেখো, যা হবার হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার নাম ধরে ডাকিস আর তুমি করে বলছিস? বলে সে আমাকে আবার ঠাস ঠাস করে দুটো চড় মারলো। আমি চড় খেয়ে মাথা নিচু করে রয়েছি। চাইলে এখনই আমি আবারও আগের মতো মায়াকে মারতে পারবো, কিন্তু না, আমি ঝামেলায় জড়াতে চাচ্ছি না। আমি আবার মায়াকে বললাম, সরি, আর এমন ভুল হবে না, এবারের মতো মাফ করে দেন। কি রে, জোরে জোরে বল, কি বলছিস শুনতে পাচ্ছি না। কি বলবি সবাইকে শুনিয়ে শুনিয়ে বল। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। মাথা নিচু করে কথাগুলো বললাম আমি। আমার পা ধরে মাপ চা, তাহলে তোকে মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে বলেই মায়ের পায়ের সামনে বসে পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কুকুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর নোংরা হাত দিয়ে আমার পা ধরেছিস? বলেই সে আমার বুকে সজোরে একটা লাথি মারলো। আমি ছিটকে গিয়ে একটু দূরেই পড়লাম। মাথায় তো এবার আমার রক্ত উঠে গেল। তাও নিজেকে কোনো মতো শান্ত করে আবার বললাম, ম্যাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কি রে, এখন কেমন লাগে? আমার সাথে আরো লাগতে আসবি? না ম্যাম, আর আসবো না। মায়া মামুনি, ওকে এবারের মতো ক্ষমা করে দাও। বাবা, তোমাকে কুকুর বলেছে আর তুমি বলছো ক্ষমা করে দিতে? যাই হোক মা, বলে যাও, নিজের ভুল বুঝতে পেরেছে। ওকে বাবা। আর এই টোকাইয়ের বাচ্চা টোকাই, তোকে মাফ করে দিলাম। আবার যদি কখনো আমার সাথে লাগতে আসিস তাহলে দেখবি আমি কি করি। কি বললাম মনে থাকবে তো? জি ম্যাম, মনে থাকবে। মাথা নিচু করে চলে আসলাম আমার বাসার দিকে। ক্যাম্পাসে আর মাথাটা উঁচুই করিনি, কারণ লজ্জায় আমার মাথা উঁচু করতে পারছি না। আমি যদি চাইতাম তাহলে সাথে সাথেই মায়ের করা অপমানের বদলা নিতে পারতাম। তার বাবা মন্ত্রী তো কি হয়েছে, কিন্তু আমি এখনও কোনো প্রকার ঝামেলা করতে চাচ্ছি না, তাই মায়াকে কিছু বললাম না। এদিকে মায়া ভাবছে, বাবু, তুমি ওকে কিছু বললে না কেন? মামুনি, তুমি এসব বুঝবে না, ওটা হলো পলিটিক্স। আচ্ছা, আমি বাসায় গিয়ে বুঝে নিবনি। এখন তুমি যাও। ওকে যাচ্ছি। আমরা সবাই শুনে রাখো, মায়াপরি হলো আমার মেয়ে। কেউ যদি ওর সাথে লাগতে আসো তাহলে ওই ফকিনীর বাচ্চার মতো হাল করে ছাড়বো। বলেই মন্ত্রী তার লোকজনদের নিয়ে চলে গেল। আর আস্তে আস্তে ভিড়ও কমে গেল। এখন জারুল গাছের নিচে শুধু মায়া আর ওর কয়েকটা বন্ধু বান্ধবী বসে আছে। মায়া বলে উঠল, খ্যাতটাকে কেমন দিলাম বলো তো সবাই? ভালোই দিলি রে, কিন্তু আমার মনে হয় ওকে না মারলেও পারতি। বেচারা কতটা অসহায়ের মতো ছিল। যাই হোক, আজকে অনেক মজা পেলাম, কি বলিস সবাই? বলেই সবাই হাসতে লাগলো। আর এদিকে আমি বিকালবেলা ঘুম থেকে উঠলাম।
ক্যাম্পাস থেকে এসেই শুয়ে পড়েছিলাম। আমার মন খারাপ থাকলেই ঘুমিয়ে যাই। ক্যাম্পাস থেকে আসার আগে কারোর সাথে কোনো কথাই বলিনি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি ফারেশ ফোন দিয়েছে। বল রে। কি করছিস এখন? এই তো আমি ঘুম থেকে উঠে বসে আছি। দেখ ভাই, চা হওয়ার হয়ে গেছে, সব কিছু ভুলে যা, আর আজকে বিষয়টা এক্ষুনি ভুলে যা। আচ্ছা ঠিক আছে। আর তোর বাইক আমার কাছে আছে। ও সমস্যা নাই রে, বাদ দে। আচ্ছা তুই একা থাক, তাহলে একটু ভালো লাগবে। রাখলাম। ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম, আজকে যদি আমি আগের নীল হয়ে থাকতাম তাহলে মায়াকে আজকে যা খুশি করতে পারতাম। কিন্তু আমি আগের থেকে নিজেকে পরিবর্তন করে রেখেছি। রাতে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আগের দিনগুলোর কথা, যখন আমি পরিবারের সাথে থাকতাম। আমার পরিবারের মোট 4 জন ছিলাম। আমি, আব্বু আম্মু আর ছোট বোন। আর এই 4 জনকে নিয়ে ছিল আমার ছোট্ট সুখের পরিবার। মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের। কিন্তু সব সুখ যেন সবার কপালেই সয় না। আমার কপালেই সব সুখটাই সইল না। যখন আমি ইন্টারে পড়তাম তখন আমি রাজনীতি করতাম। তখন ছিলাম আমাদের কলেজের ছাত্রলীগের সভাপতি। এরপর থেকেই আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে পড়ি। আর তারপরেই শুরু হয় আমার জীবনের রাজনৈতিক ক্যারিয়ার। পরের দিন সকালবেলা না খেয়েই চলে গেলাম ক্লাসে। আর এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। আর এখন আমি জারুল গাছের নিচে বসি না, নতুন করে একটা আম গাছের নিচে আড্ডা দেওয়ার স্থান বানিয়েছি আমরা। আপনারা হয়তো ভাবছেন আমি মায়ের ভয়ে আর জারুল গাছের নিচে যাই না, কিন্তু আসলে আমি জারুল গাছের নিচে যাই না। তার কারণ হলো আমি মায়া এবং ওর মন্ত্রী বাবুর সাথে আর ঝগড়া করতে চাই না। প্রতিদিনের মতো আজকেও ক্যাম্পাসে চলে আসলাম আমি। এসেই আম গাছটার নিচে বসে পড়লাম। এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে পড়ে গেল। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো বিপদে পড়েছে। সে এসে আমাকে বলতে লাগলো, আমাকে প্লিজ বাঁচান। আরে আরে, আপনি কে আর কি করছেন? আমি মিষ্টি, আগে আমাকে বাঁচান। আর কি হয়েছে আপনার? আমি আর ওই মিষ্টি নামের মেয়েটা বসে কথা বলছি, এমন সময় কয়েকটা ছেলে চলে আসলো আমাদের সামনে। ছেলেটাকে দেখে আমি চিনে ফেললাম। আরে, এ তো আমাদের ভার্সিটির ছাত্রলীগের সভাপতি সামি ভাই, যার ভয়ে পুরো ক্যাম্পাস কাঁপে, যাকে স্যার ম্যাম সবাই ভয় পায়। সে এসেই আমাকে বলতে লাগলো, এই ক্ষেত মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। ভাই আপনি নিয়ে যান এই মেয়েকে, আমি কি ওকে আটকিয়ে রাখছি নাকি? এই ইমরান, যা তো মেয়েটাকে নিয়ে আয় তো। ওকে ভাই, যাচ্ছি। তারপর ইমরান আমার কাছে এসে মিষ্টিকে নিয়ে যেতে হাতটা ধরলো। আর মেয়েটা সেই সময় বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান, এরা আমাকে বেঁচে থাকার মতো অবস্থায় রাখবে না, এরা আমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, প্লিজ আমাকে বাঁচান। এই সাজিদ, তাড়াতাড়ি নিয়ে আয় তো। আজকে শালির সব দিমাগ বের করে দিব। ভালোই ভালোই বলছিলাম আমার সাথে থাকতে, কিন্তু না, সে আমার কথা শুনেনি। এখন কেমন লাগে দেখ। আমার কথা মতো রাজি হলে আজকে তোকে এই দিন দেখতে হতো না। প্লিজ ভাইয়া, আমাকে কিছু করিয়েন না, আমি ছাড়া আমার মাকে দেখার মতো কেউ নেই। সামি ভাই প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন। মেয়েটা কত অসহায় দেখেছেন? তার মাকে দেখাশোনা করার জন্য সে ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। প্লিজ ভাই তাকে ছেড়ে দিন। এই ক্ষেত, তুই চুপ থাক। আর বেশি কথা বললে না, তোকে এখানেই পুঁতে রেখে দিব। আর সাজিদ, মেয়েটাকে নিয়ে আয়। ওকে ভাই। তারপর সাজিদ মিষ্টি নামের মেয়েটাকে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি সেখানে দাঁড়িয়ে আছি, আর মিষ্টি তো অনেক কান্না করতেছে। এখন আমি কি করব বলেন? একদিকে আমি মাকে কথা দিয়েছি আর মারামারি করব না, আর অপরদিকে একটা অসহায় মেয়ের দুর্দশা। এখন আমার কি করা উচিত আপনারাই বলেন। ক্যাম্পাসের সবাই চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে, কেউ কিছুই বলছেন। আমার যেন আর মিষ্টি নামের মেয়েটার কান্না সহ্য হচ্ছে না। কেন জানি তার জন্য খুব মায়া লাগছে। তার একটা কথা আমার কানে বারবার বাজছে, প্লিজ আমাকে কিছু করিয়েন না, আমি ছাড়া আমার মাকে দেখার মতো আর কেউ নেই পৃথিবীতে। কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে আমি সব কিছু ভুলে গেলাম। তারপর সোজা দৌড়ে গিয়ে মিষ্টির হাতটা পিছন থেকে শক্ত করে টেনে ধরলাম। আর সাজিদও দাঁড়িয়ে গেল। সে মিষ্টিকে সামনে থেকে টানতেছে, কিন্তু সামনের দিকে নিতে পারতেছে না। তারপর আমি মিষ্টিকে পিছনের দিকে থেকে জোরে একটা টান দিলাম। সাজিদের হাত থেকে মিষ্টির হাতটা খসে মিষ্টি আমার দিকে চলে আসলো। আর এদিকে সামি ভাই সহ তার লোকজন থমকে গেল। তারপর সামি ভাই আমাকে বলতে লাগলো, কি রে ক্ষেত, তোর আবার কি হলো? শালিকে আটকালি কেন? ভাই আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না, আর মেয়েটাকে ছেড়ে দিন প্লিজ। সে ছাড়া তার বৃদ্ধ মাকে দেখার মতো আর কেউ নেই এই পৃথিবীতে। এখন যদি তার কিছু হয়ে যায় তাহলে তার মাকে কে দেখবে বলেন আপনি?
এই শালা, তোর এত মাথা ব্যথা কেন ওর মাকে নিয়ে? আর এত মাথা ব্যথা হলে তুই ওই শালির মাকে দেখবি? ভাই প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন। প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। আমি ছাড়া আমার মাকে দেখাশোনার জন্য এই পৃথিবীতে আর কেউ নেই। এই দেখ, কোনো প্রকার ন্যাকামি করবি না। ভাই প্লিজ ছেড়ে দিন না। এই সাজিদ, এই শালারে আগে সাইজ করতো। ওকে ভাই। বলেই সাজিদ এসে আমার পায়ে একটা হকি স্টিক দিয়ে বাড়ি মারলো। আমি বাড়ি খেয়ে জায়গায় বসে পড়ি। আর স্বামী ভাই এসে মিষ্টির হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি উঠে গিয়ে স্বামী ভাইয়ের পিঠে একটা লাথি মারলাম। সে গিয়ে সামনেই পড়লো। তারপর ওই স্বামীর সাথে থাকা লোকজনগুলো আমাকে মারতে আসলো। তারা সব মিলিয়ে 12-13 জন হবে আর কি। আমি সবাইকে মেরে শুইয়ে দিলাম। মারামারিটা মায়াও দেখছিল। সেও চুপ করে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে। তাদের মারতে গিয়ে আমার হাত আর পায়ে ব্যথা পেয়েছি। মার খেয়ে স্বামী বলে উঠলো, তোর এত বড় সাহস আমাকে মারিস? দাঁড়া দেখ আজকে তোকে কি করি। তোর কি করবার আছে করে নে। তুই জানিস না তুই কাকে মারছিস? আজকে তোকে এই ক্যাম্পাসেই মেরে পুঁতে ফেলে দিব। হা হা হা। হাসছিস, ভালো মতো হেসে নে, পরে আবার হাসতেও পারবি না। তাই নাকি রে? আজকে তোকে মেরে এই শালি মিষ্টিকে নিয়ে গিয়ে এমন অবস্থা করব যে সে আর কখনো কাউকে মুখ দেখাতে পারবে না। ও তাই নাকি? পারলে ওরে টাচ করে দেখা। দাঁড়া, আগে রাজভাই আসুক। ওহ, তা কোথাকার রাজভাই? শালা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রাজভাই। আচ্ছা, তো রাজভাইকে আসতে বল। আর আমি ওই আম গাছটার নিচে বসে আছি, আসিস। আবার বিড়ালের মতো ক্যাম্পাস থেকে পালিয়ে যাস না। হা হা হা। আমি পালাবো না রে, তুই কাকে ডাকবি ডাক। বলেই মিষ্টির হাতটা ধরে সোজা আম গাছের নিচে চলে আসলাম। এসেই আমি তাকে বলতে লাগলাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে? আর আমার বাসায় আমি আর আমার মা থাকি। ও, আপনার বাবা ভাই বোন কই? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তা কান্না করতেছেন কেন? ভয় লাগছে। এখন আমার জন্য আপনার বড় সমস্যায় পড়তে হবে। আরে আমার কোনো সমস্যা হবে না। আর আপনার বাবা কই? আমার বাবা আজ থেকে 7 বছর আগে মারা গেছে। ও সরি সরি সরি। আর চলেন ক্যান্টিনে যাই। ক্যান্টিনে কেন যাবেন? আসলে আমার খুব ক্ষুধা লাগছে, তাই তো আর কি। ওহ, আপনি যান, আমি খাবো না। কেন খাবেন না? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার ক্ষুধা লেগেছে। একটা কথা বলবো? বলেন, কি বলবেন? আসলে আমি তো জব করি, তাই বাসা থেকে টিফিন নিয়ে এসেছিলাম। আপনার যদি সমস্যা না থাকে তাহলে আমার টিফিনটা খেতে পারেন। আপনি কিসের জব করেন? আসলে আমি একটা আইটি ফার্মে জব করি। ও বুঝলাম, আপনি আমাদের ক্যাম্পাসের পাশেই জব করেন, তাই তো? এখান থেকে 5 মিনিট লাগবে আমার অফিসে যেতে। এখন আমার টিফিন কি খাবেন? দেন দেখি। কতদিন যে হবে বাসায় রান্না করা খাবার খাই না। কেন, আপনি তাহলে কি খান? আসলে আমি মেসের খাবার খাই। আচ্ছা, সমস্যা নেই, এখন খান। খাচ্ছি। আর আপনিও আমার সাথে খাবেন। তারপর মিষ্টি তার ব্যাগ থেকে একটা টিফিন বাটি বের করে আমার সামনে দিল। আর আমি বাটিটা খুলে দেখলাম ছোট মাছ, আলু ভাজি আর সাথে আমের আচার। বাহ, ছোট মাছ তো আমার খুব পছন্দের খাবার। আসলে আমরা গরিব তো, তাই আর কি এগুলোই বেশি খাই। আচ্ছা বাদ দিন তো, এখন চলুন শুরু করি খাওয়া। তারপর আমি দুটো বাটি থেকে সব সমান ভাগে ভাগ করে মিষ্টিকে 1 ভাগ দিলাম আর আমি 1 ভাগ নিলাম। তারপর দুজনেই খাওয়া শুরু করলাম। খাবার খেয়ে যেই আমি হাত ধুতে যাবো এমন সময় পিছন থেকে কে যেন আমার কলার ধরলো। আমি হাত ধোয়া বাদ দিয়ে পিছনে তাকিয়ে দেখলাম। আর সাথে সাথেই স্বামী আমাকে একটা বাড়ি মারলো। আমার মাথার কিছুটা অংশ কেটে গেল। আমি হাত না ধুয়েই আবার স্বামীকে কয়েকটা লাগিয়ে দিলাম জায়গায়। স্বামীকে এবার ভালোই দিলাম। সে মার খেয়ে আবার বলল, তোর এত বড় সাহস আবার আমাকে মারিস? দেখ ভাই, মাথাটা গরম করাবি না। এখন তোর কোন রাজভাইকে নিয়ে আসছিস বল আমাকে। উত্তর বাচ্চা, আজকে তো তোকে রাজভাই মেরে ফেলবে। আজকে রাজভাই তোকে মেরে কিমা বানাবে। আমাকে মারিস? কি বললি তুই? দাঁড়া, আজকে তোকে যে দেখ আমি কি করি। বলে আমি আবার স্বামীকে মারতে শুরু করলাম। এবার শুধু স্বামীর মুখের কয়েকটা ঘুষি মারলাম। মারতে মারতে স্বামীর মুখ থেকে রক্ত বের করলাম। হঠাৎ করে কোত্থেকে যেন ফারিস এসে আমাকে টেনে নিয়ে গেল। তারপর ফারিস বলতে লাগলো, এই নীল, তোর ইদানিং কি হয়েছে বলতো? কয়েকদিন ধরে দেখছি তুই খালি ঝগড়া করছিস। ফারিস তুই কখন আসলি ক্যাম্পাসে? একটু আগেই আসছি। তুই আবার মারামারিতে জড়িয়েছিস কেন?
দেখ, যেটা জানিস না সেটা নিয়ে বেশি কথা বলবি না। আমি একটা অসহায় মেয়েকে সাহায্য করার জন্য মারামারি করেছি। আচ্ছা যাই হোক, এখন চল ক্যাম্পাস থেকে। কোথায় যাব? আমার সাথে চল, বেশি কথা বলিস কেন? কোনো রাজ নাকি আমাকে মারতে আসছে, ওকে একটু দেখেই যাই, চল। এই কাজ আছে, আয় আমার সাথে। রাজ ভাই একটা জানোয়ার, তুই ওর সামনে গেলে তোকে আস্ত জ্বালিয়ে দিবে। দেখ, ফালতু কথা বলবি না। বলেই ফারিসের কাছ থেকে আবার মাঠের মাঝে চলে আসলাম। আজকেও মাঠের চারপাশে সকলে গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। দেখলাম একজন একটা বাইকের উপর বসে আছে, আর তার পিছনে আরো কতগুলো লোক দাঁড়িয়ে আছে। কিন্তু সে যে চেয়ারে বসে আছে সে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। বুঝলাম এটাই রাজ। আমি সোজা রাজের কাছে চলে যেতে লাগলাম। এমন সময় কোত্থেকে যেন মায়া এসে বলতে লাগলো, রাজ ভাইয়ার দিকে যাচ্ছিস কেন? নাকি অকালে মরার প্ল্যান আছে? দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আপনার মতো থাকুন। আমি কোথায় যাব না যাব সেটা আমার বিষয়। দেখ খ্যাত, বেশি বকবক করবি না। তোকে শুধু সাবধান করলাম। রাজ ভাইয়া অনেক খারাপ লোক। আমার বাবার মতো ভালো না যে তোকে ছেড়ে দিবে। দূর, চুপ থাকেন তো। বলে আবার রাজের দিকে এগোতে লাগলাম। মনে মনে হাসতেছি। হাসার কারণ হলো, মায়ার মন্ত্রী বাবা আমার আসল পরিচয় জানলে আমাকে আপনি ছাড়া কথাই বলতো না। আর মায়াকে যে কি করতো তা আমি নিজেও জানি না। তারপর আমি রাজের কাছে আসতে শুনতে পেলাম, কিরে, দেখ তো স্বামী আসছে কেন? স্বামী আর আসবে না রে, ওরে এমন মার মারছি সে এখন মাঠের মাঝে পড়ে আছে। কে রে তুই স্বামীকে মারিস? পিছনে তাকিয়ে দেখ কে আমি। এই কথাটা বলতেই রাজ পিছনে ফিরে তাকালো, আর সে আমাকে দেখে বলতে লাগলো, ভাই, আপনি এই জায়গায়? আর কেমন আছেন? এই ধরুন, চেয়ারে বসুন। এই আমার দিকে চেয়ার এগিয়ে দিতে হবে না। তুই এখানে আমাকে মারতে আসছিলি তাই না? ভাই, আসলে স্বামী বলেছে কে যেন ওকে মারছে, তাই আসছি। ভাই, এই ক্ষেতটারে আপনি আপনি করে বলছেন কেন? স্বামী আমার কাছে আয়। রাজ ভাইয়ের কাছে গেলাম। হারামজাদা, তুই কাকে খ্যাত বলছিস জানিস? আমি তো এই ক্ষেতকেই বলছি, আর আপনি এখনো এই ক্ষেতটাকে নিয়ে বলছেন কেন? তাড়াতাড়ি নীল ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চা, না হলে আজকে তোকে যে কি করব। রাজ, তুই তো আমাকে আগে থেকেই চিনিস, আমি কেমন তা তো তুই জানিস। আমি অন্যায়ভাবে কাউকে মারি না। আর তুই কি শুনে আসছিলে? আমি কেন স্বামীকে মারছি জানিস? না ভাই। শোন, আমি কেমন টাইপের মানুষ তা হয়তো তুই খুব ভালো করে জানিস। আজকে তুই আমার এলাকার ছেলে বলে বেঁচে গেলি, আর যদি এমন ভুল হয় তাহলে তোকে যে আমি কি করব এটা তুই নিজেও বুঝতে পারবি না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দিন। আগে শুনবি সে কেন মার খেয়েছে, তারপর বিচার করতে আসবি। ওকে ভাই। আর এই স্বামী, এখন যদি বাঁচতে চাস তাহলে নীল ভাইয়ার পা ধরে ক্ষমা চা। বেশি বকবক করলে এখানেই পুঁতে দিব। রাজ, বাদ দে, আর কাউকে কিছু বলবি না, চলে যা এখান থেকে। ওকে ভাই। তারপর রাস্তার লোকজনদের নিয়ে চলে গেল। আমি আম গাছের নিচে এসে বসে পড়লাম, সাথে ফারেশ মিষ্টিও চলে আসলো। এই নিন পানি, হাতটা ধুয়ে নিন। আর এই কি, আপনার কপাল দিয়ে তো রক্ত পড়তেছে। পানির বোতলটা নিয়ে হাত ধুতে ধুতে বললাম, ও কিছুটা কেটে গেছে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কত রক্ত পড়তেছে আর আপনি বলতেছেন একটু পরই ঠিক হয়ে যাবে। চলুন, সামনে একটা ফার্মেসি আছে, ড্রেসিং করে মেডিসিন নিয়ে আসি। আরে আপনি এত অস্থির হবেন না, আমার তেমন কিছুই হয়নি, একটু মাথাটা ছিলে গেছে আর কি, কিচ্ছু হবে না। আর ওরা আপনাকে আর কখনো বিরক্ত করবে না। এখন বেশি কথা না বলে চলুন আগে মেডিসিন নিয়ে আসি। আরে বললাম না লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তো বাসায় চলে যাব, তখন না হয় নিয়ে যাবো নি। না, আমার সাথেই চলেন, আসলে আমিও ফার্মেসিতে যাব। কেন যাবেন? কোনো কাজ আছে কি? আসলে মায়ের জন্য ঔষধ নিতে হবে। আচ্ছা চলেন তাহলে যাই। আর ফারেশ, আমি আজকে চলে গেলাম, পরে তোকে সব খুলে বলবো নি, ঠিক আছে? তারপর আমি ফারেশকে কোনো কথা না বলতে দিয়ে চলে আসলাম বাসে। আজকে প্রথম আমার বাইকে কোনো মেয়ে উঠলো রে। আর এদিকে মায়া ভাবছে, আজকে তো আমি কিছুই বুঝলাম না। এই খ্যাতটাকে রাজ ভাইয়ার মতো বড় নেতা ভাই ভাই বলে ডাকে, তাহলে তো এই খ্যাতটা আসলে খ্যাত না, এটা অন্য কেউ। মনে হয় খ্যাত মার্কা গেট আপ নিয়ে থাকে। না বাবা, আমাকে ওই নীল না নাম ওর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে কখন যে আমাকে কি করে বসে তা কেউ বলতে পারবে না। আগামী কালকেই আমি ওই খ্যাতটাকে সরি বলবো, আর জামরুল গাছের নিচে বসার জন্য বলবো।
মায়াকে বাসায় দিয়ে আসলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজকে একমাত্র আমার জন্যে আমার মা বাবা আদরের বোনটাও বেঁচে নেই। আজকে আমি যদি রাজনীতি না করতাম তাহলে আজকে আমার মা বাবা বোন বেঁচে থাকতো। আপনারা হয়তো ভাবছেন আমার মা বাবা বোন কোথায়? আসলে আমার কিছু শত্রু একত্রে এসে আমি বাসায় না থাকাকালীন আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে। আমি বাসায় এসে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। মায়ের কাছে যেতে সে বলেছিল, আর কখনো মারামারি করবি না, আর আজকে চলে যাবি এই অভিশপ্ত ওই শহর ছেড়ে। আর তারপর থেকেই আমি এখানে। কিন্তু আজকে আমি আমার মাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি জানি না আল্লাহ আমাকে এর জন্য ক্ষমা করবে কিনা, কিন্তু আমি কি করব আপনারা বলেন? মেয়েটার কিছু হয়ে গেলে তার বৃদ্ধ মাকে কে দেখবে? শুয়ে শুয়ে এসব ভাবছি এমন সময় সেদিন যে ফোন করেছিল সে আবার ফোন দিয়েছে। তার নাম হলো রাকিব। আমি ফোনটা রিসিভ করলাম। দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি রে, তোরা কেমন আছিস? আমাদের আর ভালো থাকা, আমাদেরকে আর ভালোভাবে শান্তিতে বাঁচতে দিচ্ছে কই? কেন রে, কি হলো আবার? আমরা তো বাসা থেকে বের হতেই পারি না, কারণ হলো ওই রুকু। আমি জানি রুকু কখনোই সোজা হবে না। আমাদের সাথে যা করে তা না হয় মেনে নিলাম, কিন্তু এখানে সে প্রতিদিনই কত মানুষের ক্ষতি করতেছে তা আল্লাহ পাকই ভালো জানে। চিন্তা করিস না রে, আমি খুব শীঘ্রই আসতেছি তোদের কাছে। তারপর দেখ ওই রুকুকে আমি কি করি। আর দাদা, একটা খোঁজ পেয়েছি। কি খোঁজ বল দেখি। এখন বলবো না দাদা, যখন আপনি এখানে আসবেন তখন না হয় বলবো। আর যার জন্য আপনার কাছে ফোন দেওয়া, সে আসল কথাটাই তো বলা হলো না। কি আসল কথা রে? আসলে সামনের 29 তারিখে তো জান্নাত চাচা চাচির মৃত্যুবার্ষিকী, তাই আপনি কি আসবেন? কেন রে, আমাকে আসতেই হবে নাকি? 3-4 বছর হয় আসেন না, এবার না হয় আসেন। ওকে, দেখবো নি। আচ্ছা, রাখলাম দাদা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ফোনটা রেখে দিলাম। আসলে বাবা মায়ের মৃত্যুবার্ষিকী আমি ঢাকাতেই পালন করি। আর হ্যাঁ, রাকিব এই জন্যই ফোন দিয়েছিল। পরের দিন ক্যাম্পাসে যাইতেই আমি তো অবাক হয়ে গেলাম, কারণ মায়া আমার সামনে এসে আমাকে বলল। আই এম সরি। কি? আবার বলেন দেখি। আমি খুবই দুঃখিত। ও, তা হঠাৎ করে সরি বলার কারণ কি? না, আসলে আমি আপনার সাথে যেটা করেছি সেটা অন্যায়, আর সেই জন্যই সরি বললাম। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়েছে। ও আচ্ছা, যাই হোক, সরি বলতে হবে না। আর মানুষ মাত্রই তো ভুল হয়। আমি ক্ষমা করার কেউ না। আল্লাহর কাছে ক্ষমা চান, সেই একমাত্র ক্ষমাদানকারী। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আমি আপনার জন্য দোয়া করব, যাতে আল্লাহ আপনাকে হেদায়েত দান করে এবং মাফ করে দেয়। দোয়া করবেন। আচ্ছা, আমি তাহলে ক্লাসে যাই, কেমন? আর আপনি এখন থেকে জামরুল গাছের নিচে বসিয়েন, আমি না হয় অন্য কোথাও বসবো। তার আর দরকার হবে না, আপনি বসিয়েন। আল্লাহ হাফেজ বলে চলে আসতে লাগলাম আমার ক্লাসের দিকে। আজকে হালকা একটু দেরি হয়েছে আসতে। ক্যাম্পাসের প্রায় সবাই আমার দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। মনে হয় গতকালকের বিষয়টা নিয়ে এখনও তারা চিন্তা করতেছে। যার যা ইচ্ছে করুক, আমার কিছু যায় আসে না। চলে গেলাম ক্লাসে। গিয়ে দেখি এখনও স্যার ম্যাম আসেনি। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আমাকে ক্লাসে ঢুকতে দেখে সবাই কেমন জানি চুপ হয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে সোজা ফারিস আর রাব্বির পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে রাব্বি আর ফারিস আমার দিকে তাকালো। আমি ওদেরকে বললাম, কি রে শালা, তোরা এমন করে আমার দিকে তাকাইতেছিস কেন? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলবেন? কি বললি আবার বল। কোনো মতো হাসি চাপিয়ে কথাটা বললাম। আপনি কেন? শালা, আমি আবার কে? আমি হলাম নীল, তোদের বন্ধু। আর আমাকে আপনি আপনি করে বলছিস কেন? না মানে আসলে গতকাল যা দেখলাম তাতে আমাদের সন্দেহ হচ্ছে আপনি আসলে অন্য কেউ। আরে আগেও তো তোর বন্ধু ছিলাম, বুঝলি? আমাকে আগের মতোই তুই করে বলবি, ঠিক আছে? আচ্ছা, সেটা নয় বলবো। গতকাল যে তুই আমাকে বললি পরে এসে সব বলবি, কিন্তু কিছুই তো বললি না। আমাকে বলবি না নাকি শুধু ফারেস রে বলবি? আরে শালা, তোদের কি বলবো, এখন ক্লাস কর। এদিকে মায়া ভাবছে, ইস, এমন একটা ভদ্র ছেলেকে যে কেমন করে আমি সেদিন মারলাম, কতটা অপমান করলাম, অথচ সেই ছেলেটাই আজকে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলো। সেদিন কেন যে ছেলেটাকে মারতে গেলাম, সেদিন তো সব দোষী আমারই ছিল। না, আর কখনোই কাউকে কোনো প্রকার অপমান করব না, বিনা কারণে কাউকে মারবো না। আজকে থেকে আমি অনেক ভালো একটা মেয়ে হয়ে যাব।
আর মিস্টার খ্যাতকে খ্যাত থেকে স্টাইলিশ বয় বানাবো। দেখে দেখে চলে এলো 28 তারিখ। আগামীকাল আমার বাবা মায়ের আর ছোট বোনের মৃত্যুবার্ষিকী। তাই ভাবছি এবার নিজ বাড়িতে গিয়ে দোয়া ইত্যাদির আয়োজন করব। আর এখানে ফরেস্ট রাব্বিদের বলে যাব এখানে দোয়ার ব্যবস্থাটা করতে। 28 তারিখ রাত 10টার দিকে টিকিট কেটে বাসে উঠে পড়লাম নিজের বাসায় যাওয়ার জন্য। বাসায় যাওয়ার উদ্দেশ্য হলো দুইটা। প্রথম হলো মা বাবা বোনের জন্য দোয়া মাহফিল করার আর কবর জিয়ারত করার। আর দ্বিতীয় হলো ওখানে রুকুকে কিছু একটা করার। আপনারা ভাবছেন রুকুকে? আচ্ছা চলুন বাড়িতে যেতে যেতে আপনাদের রুকু সম্পর্কে সব বলে দিই। আসলে রুকু হলো একটা বড় নেতা বা সন্ত্রাসী। সে চাঁদাবাজি, খুন খারাপি, গরিবদের উপর অন্যায় অত্যাচার সহ সকল প্রকার খারাপ কাজ করে থাকে। আর আমার মা বাবা আর বোনকে ওই রুকুই মেরেছে। যেদিন আমার পরিবারকে মেরেছে সেদিন আমি একটি কাজের জন্য শহরের বাইরে গিয়েছিলাম। আর এই সুযোগে রুকু আর তার লোকজন এসে আমার পরিবারকে শেষ করে দেয়। আর আমি এসে দেখি বাবা আর বোন মারা গেছে। আর মা পানি পানি বলে গোংড়াচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার মাকে পানি দিলাম। মা কোনো মতো পানি খেয়ে মা আমার কোলে মাথা রেখে পানি খেয়ে দিয়ে আমাকে বলতে শুরু করলো, কথাটা তো আপনারা জানেনই, আচ্ছা তাও বলি। মা বলেছিল, বাবা সব কিছু ছেড়ে দিয়ে ভালো মানুষ হ। আর তুই আজকেই এই শহর থেকে চলে যাবি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে হালকা পানি চলে এসেছে আমি বুঝতেও পারলাম না। নোনা পানিগুলো জমতে জমতে ফোঁটায় পরিণত হয়েছে। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে পড়ে নিচের দিকে বুকের উপর এসে শার্টের উপর মিশে গেল। হঠাৎ করে বাসটা থেমে যায়। কানে পড়লো বাসের হেল্পারের কথা। বগুড়া শহর এসে গেছে, কে কে নামবেন নামুন। কথাটা শুনে নিজের ব্যাগটা নিয়ে নেমে পড়লাম বাস থেকে। বাস থেকে নেমে শরীরটা হালকাভাবে মোচড় দিয়ে নিলাম। এখন ভোরবেলা। কতদিন পর যে নিজের জন্মস্থানে পা রাখলাম তা নিজেরও মনে নেই। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে চারপাশে চোখ বুলিয়ে নিলাম। 3-4 বছরের খুবই উন্নতি হয়েছে আমাদের এই বগুড়া শহরে। 3-4 মিনিট হাঁটার পর হুট করে আমার সামনে একটা প্রাইভেট কার এসে থেমে গেল। আমার কলিজাটা কেমন জানি কেঁপে উঠল আর হালকা একটু ভয় পেলাম। আপনারাই বলুন, হুট করে যদি এমন ঘটনা আপনাদের সাথে ঘটে তাহলে আপনারা কি করবেন? ভয় পাবেন না? গাড়ি থেকে একজন লোক নামলো। আমি একে দেখেই চিনে ফেললাম। আরে এ তো রাকিব। এই রাকিবই হলো আমার সবচেয়ে কাছের মানুষ। রাকিব দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে শুরু করে দিল। আমি রাকিবকে বলতে লাগলাম, আরে আরে কান্না করছিস কেন? ভাই, আমি জানতাম আপনি আসবেন, আর সেই জন্য গতকাল থেকে সারাদিন বাস টার্মিনালে বসে আছি। আরে পাগল রে, তোরে এত কষ্ট করে কে আসতে বলেছে বল? আমি আসলে তো আগেই তোর কাছে যাব, তাই না? ভাই, ওসব কথা বাদ দেন, এখন চলেন গাড়িতে ওঠেন। কেন, কই যাবে এখন? কই যাব মানে? এখন আপনার বাসায় যাব। আমি সব ঠিক করে রেখেছি, আর আজকে সেখানেই মিলাদ মাহফিল হবে। বাহ, তুই তো ঠিক আগের মতোই আছিস রে। সব বুঝে যাস আগে থেকে সব কাজ করে রাখিস। ভাই, আমি আগের মতো থাকলে কি হবে? আর বাকি লোকজনগুলো এখন শান্তিতে আগের মতো করে থাকতে পারে না। সেদিনই তো বললি রঘু নাকি এখনো আগের মতো সবার উপর জোর জুলুম করে। ভাই, সে এখন আরও বেশি করে অন্যায় কাজ করে, কেউ তাকে কিছু বলতে পারে না। আচ্ছা সমস্যা নেই, আমি এবার এর একটা বিহিত করেই যাব। আগে গাড়িতে ওঠেন, তারপর না হয় বাসায় গিয়ে সব কথা বলা যাবে। তারপর আমি গিয়ে গাড়িতে উঠলাম। মিনিট 15 পর নিজের বাসায় চলে আসলাম। বাসাটা ঠিক আগের মতো করে সাজানো, তাহলে রাকিব আবার সব আগের মতো করে সাজিয়েছে। আর আমি চলে যাওয়ার সময় রাকিবকে আমার এই বাড়িতে থাকতে বলেছিলাম। কিরে রাকিব, তুই তো সব আগের মতো রেখেছিস। আমি না ভাই, সব করেছে পায়েল। এই পায়েলটা আবার কে রে? ও সরি ভাই, আসলে বলতে ভুলে গেছি, পায়েল হলো আমার বউ। বাহ 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 বাহ, শালা তুই বিয়ে করেছিস আর আমাকেও কিছু বলিস নি। আসলে হয়েছে কি? চুপ কর, কথাই বলিস না আর। তোর বউ কই? হ্যাঁ, সে রান্না করতেছে ভাই। এত সকালে রান্না করতেছে কেন? বারে, আপনি এসে কি না খেয়ে থাকবেন নাকি? তাই সকাল সকাল রান্না করতেছে। এত কষ্ট করার কি ছিল রে? ভাই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, এতক্ষণে মনে হয় সব রান্না শেষ হয়েছে। আমি খাবারগুলো টেবিলে রেডি করতে বলতেছি। আচ্ছা ঠিক আছে রে। তারপরে আমি আবার সেই পুরনো ঘরটাতে চলে গেলাম। সেখানে আমার অনেক স্মৃতি জমিয়ে আছে। এই সেই ঘর যেখানে মা আমাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত। এই ঘরে আমি আমার ছোট বোনের সাথে কতই না ঝগড়া করেছি। আর আজকে সেই ঘরটাই কত ফাঁকা ফাঁকা লাগছে। শুধু ঘর কেন, পুরো বাড়িটাই কত ফাঁকা ফাঁকা লাগছে।
শুধুমাত্র একটা ভুলের জন্য আজকে আমি এতিম। এসব ভাবছি আর নীরবে অশ্রু ফেলছি। এমন সময় রাকিব নিচে থেকে ডাক দিল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি রাকিব টেবিলে বসে আছে, খাবার টেবিলে বসে আছে। আমি খাবার টেবিলের দিকে তাকাতেই তো অবাক হয়ে গেলাম, কারণ টেবিলের উপর সব আমার পছন্দের খাবার। আমি গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। তখনই রাকিব বলে উঠল, তা ভাই আপনি খেয়ে একটু রেস্ট নিন। "কি রে রাকিব, এত খাবার কখন থেকে রান্না করছে রে?" কি বলবো ভাই, এসব রাতে রান্না করছে আর এখন শুধু গরম করেছে। আসলে আপনি কখন আসবেন এটা তো আর সঠিকভাবে জানা ছিল না। তাই বলে এত কিছু? ভাই আপনি খেয়ে একটু রেস্ট নিন, ওকে? আচ্ছা ঠিক আছে, আর এত খাবার কখন থেকে রান্না করছে? কি বলবো ভাই, এসব রাতে রান্না করছে আর এখন শুধু গরম করেছে। আসলে আপনি কখন আসবেন এটা তো আর সঠিকভাবে জানা ছিল না। তাই বলে এত কিছু? এখন এতগুলো খাবার কে খাবে রে? কেন, আপনি খাবেন? এতগুলো খাবার আমি একা খাইতে পারবো না রে। আর তোর বউ কই? ডাক দে দেখি, পরিচিত হই। ওকে, এই পায়েল এদিকে আসো তো। তারপর কিচেন থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। বুঝলাম এটাই পায়েল। পায়েল এসে রাকিবের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? হুম, ভালো আছি। তা এতদিন পর নিজের বাড়ির কথা মনে পড়লো? আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। থাক ভাইয়া, বলতে হবে না, এখন খাওয়া শুরু করুন। তুমিও বসো, তিনজনে একসাথেই খাই। হ্যাঁ পায়েল, তুমিও বসো। আমি খাবার বেড়ে দিয়ে না হয় বসি। আরে আমরাই তো তুলে নিয়ে খেতে পারবো। তুমিও আমাদের সাথে বসো। কতদিন পর যে রাকিব আর আমি একসাথে খেতে বসেছি, তা আমাদের কারোরই মনে নেই। কি বলিস রাকিব? হুম, ভাই ঠিক বলেছেন। হয়েছে, এখন সবাই খাওয়া শুরু করি। তারপর তিনজনে মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। আজকে অনেক খেলাম। পায়ের মেয়েটার রান্না খুবই সুন্দর। মেয়েটাকে দেখতে মনে হলো কোনো বড়লোক পরিবারের মেয়ে। আর রাকিব বা কম কিসে। খেয়ে আমি নিজের রুমে গিয়ে হালকা একটু রেস্ট নিলাম। সকাল 10টার সময় ঘুম থেকে উঠলাম। রাকিব আর আমি মিলাতে সব ব্যবস্থা করলাম। যদিও রাকিব আগে থেকে সব কিছু করে রেখেছিল, আমি শুধু সব তদারকি করে দেখে নিলাম। আর আল্লাহর রহমতে সব কাজ ঠিকভাবে শেষ হলো। বিকেলে আমি আর রাকিব ছাদে বসে গল্প করছি। এমন সময় আমি রাকিবকে বললাম, "আচ্ছা রাকিব, তুই যে সেদিন বললি তুই নাকি কি একটা খবর পেয়েছিস, সেটা কি বলতো রে?" ভাই কথাটা যে কেমনে বলি, আসলে ভাই আসলে নকলে বাদ দিয়ে সোজা বল কি হয়েছে। ভাই রুকু নাকি এখন বগুড়া শহরে মাদকের কারখানা বানাবে। কি, তুই এসব কি বলছিস? ভাই আমি এটা জানতে পেরেছি। না, এবার আর ওকে বেঁচে রাখা যাবে না। এবার ওর থেকে আমার সকল প্রতিশোধের বদলা নেব। ওর এক একটা কর্মের ফল ওকে বুঝিয়ে দিতে হবে। আরও খবর পেয়েছি আগামীকাল নাকি সে তার বাগান বাড়িতে একটা মিটিং করবে মাদকের কারখানা নিয়ে। যাক, আমার কাছে আরও সহজ হলো। তুই আমার দলের আগের সব লোকদের রেডি হতে বল। ভাই এসব নিয়ে চিন্তা করবেন না, আমি সব ঠিক করে রাখবো। শোন, এবার আমি রুকুকে শেষ করে দিব। এর আগের মতো এই শহরটাকে শান্তি ফিরিয়ে দিব। তাই যেন হয় ভাই। বলেই নিচে চলে আসলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মা বাবার কবরের কাছে। কবরের পাশে বসে মায়ের কবরের দিকে তাকিয়ে আছি। দু চোখ বেয়ে অশ্রু পড়ছে। আমি বলতে লাগলাম, "মা, আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি তোমার শেষ কথাটা রাখতে পারিনি মা। কিভাবে রাখবো বলো? তুমি তো জানোই আমি অন্যের কষ্ট দেখতে পারি না।" কতক্ষণ যে আমি বসেছিলাম তা আমি নিজেও জানি না। গেটের কাছে আসতেই রাকিব বলে উঠল, ভাই আপনি কোথায় গিয়েছিলেন? "এই তো বাইরে গিয়েছিলাম রে।" "কেন রে, কি হয়েছে? আর তুই কোথায় গেছিলি?" না না কিছু হয়নি, আমি একটু বাজারে গিয়েছিলাম। আসলে অনেক নার ফোন দিলাম, ফোন তুলল না তো, তাই আর কি। ফোনটা পকেটে ছিল রে, আর ভাইব্রেশন করা ছিল, তাই তুলতে পারিনি। ও, আর আমি সকলকে রেডি থাকতে বলেছি। বাকি সবাই এখন কোথায় আছে রে? ভাই কেউ ঢাকায়, কেউ বগুড়া, আবার কেউ কেউ গা ঢাকা দিয়ে আছে। আপনি চিন্তা করবেন না, আমি সকলের সাথে কথা বলেছি, তারা আগামীকাল ঠিক সময় মতো চলে আসবে মিশনে। এই জন্য তো তোকে আমি আমার ভাইয়ের আসনে বসিয়েছি। ভাই চলেন ভিতরে যাওয়া যাক। তারপর আমি আর রাকিব বাসার ভিতরে চলে আসলাম। ভেতরে আসতে তো আমি অবাক, কারণ আমার সামনে পায়েল আর একটা মেয়ে বসে আছে। আরে ভাই, পায়েলকে দেখে তো আমি অবাক হইনি, অবাক হয়েছি পায়েলের সাথে বসে থাকে মেয়েটাকে দেখে। মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো মায়া। আমি কোনো কথা না বলে বাসার ভেতরে ঢুকেই সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, এমন সময় পায়েল আমাকে ডাক দিল। ভাইয়া, এদিকে আসুন, গল্প করি।
আমি সিঁড়ি থেকে নেমে গিয়ে সোফায় বসে বসে বলতে লাগলাম, গল্প করি। বলা তো যায় না আর গল্প করার সময় হবে কি না। আমাকে এখানে দেখে মায়া অনেকটা অবাক হয়েছে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে উপর থেকে নিচে পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিল, যা আমি স্পষ্টভাবে দেখতে পেলাম। মায়া আমাকে বলতে লাগলো, আপনি এখানে কেমনে? আমি তো এখানেই থাকবো, তাই না? মানে কি বুঝলাম না। আপনার মতো লোক এত বড় বাড়িতে, এটা কিভাবে সম্ভব? এই মাইয়া, তুই কাকে কি বলছিস জানিস? আর তুই ভাইয়াকে চিনিস নাকি? আর এটা তো নীল ভাইয়ারই বাসা। আরে আমি যে তোকে একটা ছেলের কথা বলেছিলাম, মনে আছে? এই যে খ্যাত ছেলেটার কথা। এই শালি, এই ছেলেটাই সেই খ্যাত। এই, আপনি কি কানা নাকি? আমাকে কোনো দিক থেকে খ্যাত লাগে নাকি? পায়েল, বলো তো, আমাকে কি খ্যাত খ্যাত লাগে নাকি? না তো ভাইয়া, কে বলেছে আপনাকে খ্যাত খ্যাত লাগে? এই মেয়েটা তোমার কি হয় পায়েল? মায়াকে দেখিয়ে বললাম। এটা তো আমার বান্ধবী হয়। তোমার বান্ধবী কি আমাকে ক্ষেত বলে? আচ্ছা, আপনি তো আজকে 3 দিন আগেও খ্যাত টাইপ ছিলেন, তা হঠাৎ করে এমন পরিবর্তন কেন? এমনি। আর আমাকে যে এখানে এরকম দেখতেছে সেটা ক্যাম্পাসে গিয়ে কাউকে বলবে না। তারপর আরও কিছুক্ষণ গল্প করে খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। আমি জানি এখন মায়া পায়েলের কাছ থেকে না হয় রাকিবের কাছ থেকে আমার বিষয়ে সব জেনে নেবে। দূর, এখন এসব কাজে ভেবে আমার কোনো লাভ নেই। আগামীকালকে কিভাবে রুকুকে শেষ করা যায় ওই প্ল্যানটা করে ফেলি। তারপর রাকিবকে ডেকে এখন দুজনে মিলে সারা রাত বসে একটা প্ল্যান করলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 10টার দিকে ঘুম ভাঙলো। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখি রাকিব, পায়েল আর মায়া বসে বসে আড্ডা দিচ্ছে। আমিও তাদের সাথে গিয়ে হালকা একটু আড্ডা দিলাম। তারপর হালকা একটু খেয়ে রাকিবকে নিয়ে ছাদে চলে গেলাম এবং আমার দলের সকলকে ঠিক সময় মতো মিশনে আসার জন্য বলে দিলাম। আমি আর রাকিব মিলে মিশনটা কিভাবে পরিচালনা করব তার পুরো প্ল্যানটাই করেছি। কোনো মতো দিনটা পার করলাম। ঘড়িতে ঠিক 10টা বাজে। আমি আর রাকিব বাসা থেকে বের হলাম। আমি যে বগুড়ায় আছি এটা হয়তো রুকু বা তার দলের লোকজন জানে না। আজকে আমি আমার সেই পুরনো পোশাকটা পরে আমার পুরনো সেই বাইক R15 সাথে নিয়েছি। আর আমার সাথে তো আমার পছন্দের বার্মিস আর আমার পছন্দের পিস্তলটা আছেই। আগে আমাকে সবাই এই পোশাকে আর এই বাইকটা দেখলে দাদা দাদা বলে ডাকতো। চলে আসলাম আজকের মিশনের জায়গায় কাছাকাছি। এসে দেখি আমার দলের আগের লোকজনগুলো দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সবাই খুশি। কেউ কেউ তো কান্নাই করে দিল। এতে বুঝতে পারলাম তারা আমাকে কতটা ভালোবাসে। তারপর আমি একাই চলে গেলাম একটা পুরনো কারখানার ভিতরে। রাকিব বলেছিল এটাতেই নাকি আজকে রুকু আর তার লোকজন মিটিং করবে। রাকিবের কথা মতো ভিতরেই চলে গেলাম। পুরো কারখানাটাই অন্ধকার হয়ে আছে, শুধু একটা জায়গায় ছাড়া। আর সেই জায়গাটা হলো কারখানার ঠিক মাঝখানে, যেখানে রুকু এবং 4-5 জন লোক বসে আছে। তারপর তারা মদ খাচ্ছে আর কথা বলছে। আমি সরাসরি ওদের সামনে চলে গেলাম। তারপর রুকুকে বলতে লাগলাম, কিরে রুকু, কেমন আছিস তুই? আমার কথা শুনে রুকু আমার দিকে তাকালো। সে হয়তো চমকে গেছে, কারণ তার নাম ধরে একমাত্র দাদাই ডাকতো। সে হয়তো ভাবছে তাহলে আবার কি দাদা ফিরে এসেছে। তখনই সে বলে উঠল, এই কে কোথায় আছিস? লাইটটা জ্বালাতো। আর সাথে সাথেই লাইটটা জ্বলে উঠল। দেখলাম রুমের মাঝে 25-30 জন লোক রয়েছে। আর রুকু আমাকে দেখে বলতে লাগলো, দাদা তুই আবার এসেছিস আমার এই বগুড়া শহরে? শহর? বগুড়া শহর আবার কবে তোর হলো রে? কবে ছিল বা আছে এসব বাদ দে, আর আগের শত্রুতা বাদ দিয়ে চল আমরা সবাই পার্টনার হয়ে মাদকের ব্যবসা করি। দেখ, এরা সবাই আমার সাথে মাদকের ব্যবসা করে। রুকু আমাকে কয়েকজনকে দেখিয়ে দিও যারা নাকি রুকুর সাথে ব্যবসা করবে। রুকুর কথাটি বলার সাথে সাথেই আমি লোকগুলোকে আমার সাথে থাকা পিস্তল বের করে সবার সামনে বরাবর শুট করে দিলাম মাথার সোজা। আর সাথে সাথে সব কয়টা টেবিলের উপর নেতিয়ে পড়ে গেল। তোর এত বড় সাহস আমার লোকজনকে মারিস? আজকে তো তোকে আমি শেষ করেই ফেলবো। চেষ্টা করে দেখতে পারিস। এরই মধ্যে বাইরে থেকে রাকিব সহ সবাই পিস্তলের শব্দ শুনে ভিতরে চলে এসেছে। আমার ইশারায় রাকিব আর বাকি লোকজন মিলে রুকুর সবগুলো লোককে মেরে ফেললো। রাকিবেরা প্রায় সব কয়টিকেই গুলি করে শুয়ে দিয়েছে। এখন শুধু রুকু একাই বেঁচে আছে। সে আমাকে বলতে লাগলো, দাদা দাদা আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। কিরে, তুই দেখি বাংলা ছবি সে পুরনো ডায়লগগুলো মারতেছিস। এইসব তো পুরনো হয়ে গেছে, নতুন কিছু বল বস। প্লিজ দাদা, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করব? আচ্ছা, তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোকে আমি ক্ষমা করে দিব রে।
জি বলেন দাদা, কি করতে হবে? আমার বাবা মা বোনকে ফিরিয়ে দে, আর যদি এটাও না পারিস তাহলে তোকে মরতেই হবে। দাদা এটা কিভাবে সম্ভব? আমি তো তাদেরকে মেরে ফেলেছি, এখন কিভাবে তাদের ফিরিয়ে আনবো বলেন? তাহলে তুই চিন্তা করে দেখ, এখন তোকে বাঁচিয়ে রাখলে তুই যে আর কাউকে মারবি না, এটার কোনো কি গ্যারান্টি আছে? এবারের মতো মাফ করে দিন প্লিজ। আমার পরিবারকে ফিরিয়ে দে, আর না হলে এই শহরের লোকজনের যা ক্ষতি করেছিস, যাকে যাকে মেরেছিস সবাইকে ফিরিয়ে দে। আমি কথা দিচ্ছি, তাহলে তোকে মাফ করে দেব। দাদা এটা কিভাবে সম্ভব? আরে রে, তাহলে তো তোকে ক্ষমা করা সম্ভব নয়। ভাই এত কথা না বলে ওরে শেষ করে দেন তো, ওরে দেখলেই আমার শরীর জ্বলে যাচ্ছে। তোর শরীর জ্বলতেছে তাই না? দাঁড়া, ওকে আরো একটু জ্বলিয়ে দেই, কেমন লাগে? মানে কি করতে চাচ্ছেন? তুই এখনো বুঝিসনি? আচ্ছা দেখ তাহলে আমি কি করি। বলে বার্মিসটা বের করে রুকুর পায়ের থাই বরাবর একটা টান দিলাম। সাথে সাথে সেখান থেকে রক্ত পড়তে শুরু করলো। তারপর রুকু কান্না করতে লাগলো। এদিকে আমি উঠে গিয়ে টেবিলে থেকে কয়েকটি লেবুর টুকরো নিয়ে নিলাম এবং এসেই কাটা জায়গায় লেবুর রস চিপে চিপে দিতে লাগলাম। আর রুকু তো ভাই সেই চিল্লানি। তারপর রুকুর চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। এরপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আমরা সবাই বলতে আমি আর রাকিব বাসায় চলে আসলাম, আর দলের বাকি লোকজনগুলো নিজেদের বাসায় চলে গেল। হ্যাঁ, আজকে রুকুকে মেরে দিলাম। আবার আমাদের শহরের সকল ব্যক্তিই শান্তি পাবে, শান্তিতে থাকতে পারবে। আর রুকুকে মারার আগে তার সকল সম্পত্তি লিখে নিয়েছি, আর সেটা আমার জন্য নয়, গরিব দুঃখী মানুষদের জন্য। পরের দিন সকালে গরিব দুঃখী মানুষদের মাঝে রুকুর থেকে আনা সব টাকা পয়সা, সম্পত্তি, জমি জমার সব কাগজগুলো বিলিয়ে দিলাম। এগুলো এই অসহায় লোকদেরই ছিল। সিজন 2 খুব তাড়াতাড়ি আসতেছে বন্ধুরা। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের ভয়েস অফ শিশির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে প্রায় 12 দিন পর ক্যাম্পাসে যাচ্ছি, আবার আগের মতো সেই পুরনো শার্ট প্যান্টগুলোই পরে। আর আমার সাথে তো আমার সেই পুরনো বাইকটা আছেই, যেটা বিক্রি করলে আমি 10,000 টাকাও পাবো না। বাইকটা আম গাছের পাশে রেখে দিয়ে আমি বসে পড়লাম গাঢ় সবুজ ঘাসের উপর। এখন আমার কলেজের বন্ধুগুলো আসেনি। ফারেস, রাব্বি, হৃদয় এরা এখনও আসেনি। আমি নতুন ফোনে বসে বসে গেমস খেলতে লাগলাম। আজকে শালারা আসলো না কেন? মিনিট 10 গেম খেলেছি, এমন সময় কোথা থেকে যেন একটা প্রাইভেট কার এসে আমার সামনেই মানে আম গাছের সাইডে দাঁড়ালো। আমি মাথাটা উঁচু করেই সেদিকে তাকিয়ে দেখলাম। গাড়িটা দেখে চিনে ফেললাম, আরে এটা তো মায়ার গাড়ি। তারপর আবারও খেলায় মনোযোগ দিলাম। একটু পর গাড়ি থেকে মায়া নেমে সোজা আমার কাছে আসলো। আমার সাইডে বসে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার নীল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতেই ভালো আছি। জি খুব ভালো। তা আজকে হঠাৎ করে এই টোকাইয়ের পাশে বসলেন যে? নাকি আবারও কোনোভাবে অপমান করার ধান্দা আছে নাকি? এইসব বলে আর লজ্জা দিবেন না প্লিজ। আগের ব্যবহারের জন্য তো আমি ক্ষমা চেয়েছি। আচ্ছা বাদ দেন, তা হঠাৎ করে আজকে জারুল গাছ বাদ দিয়ে আম গাছের নিচে আসলেন কেন? কেন, আমার কি আম গাছের নিচে আসা বারণ আছে নাকি? আরে না, আমি সেটা বলিনি। এই আম গাছের নিচে আপনাকে কখনো দেখিনি তো, তাই আর কি বললাম। আচ্ছা, এসব বাদ দিন, আমাকে একটা সত্যি কথা বলবেন? আমি আবার কবে আপনাকে মিথ্যা বলেছি? আগে বলেন, আমাকে সব সত্যিই বলবেন। আমি আপনাকে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবেন। আপনি আবার আমাকে কি প্রশ্ন করবেন? আমি যেটা প্রশ্ন করব সেটা সঠিক সঠিক জবাব দিবেন, ওকে? আমি কেন আপনার প্রশ্নের উত্তর দিব? বেশি কথা বলেন কেন? আমি যেটা বলেছি সেটা করবেন। আচ্ছা, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। চেষ্টা মানে কি? হ্যাঁ, ওকে দিব, বলেন। আপনি ঢাকাতে কেন এরকম খ্যাত হয়ে থাকেন সেটা বলুন আগে। এসব বলতে পারবো না, অন্য প্রশ্ন থাকলে বলুন। বেশি কথা আমি পছন্দ করি না, যেটা বলছি সেটার উত্তর দেন। আমি এরকমভাবে থাকতে পছন্দ করি। ও আচ্ছা, ভালো। এখন থেকে এসব পোশাক পরি আর ক্যাম্পাসে আসবেন না। কেন, আমার পোশাক আবার কি করলো? এই বেশি কথা বললে কিন্তু ভালো হবে না। আমি আবার বেশি কথা কই বললাম? আমি আর মায়াম বসে বসে এসব কথা বলছি, এমন সময় দেখি ক্যাম্পাসের মাঝখানে অনেকটাই ভিড় জমে গেছে। এটা দেখে আমি মায়াকে বললাম, আচ্ছা আপনি থাকুন, আমি আসছি। মাঠে এত লোকজন কেন? আমি এটা বেশ কিছুক্ষণ ধরেই দেখছি, চলেন আমিও যাব। বলেই আমি আর মায়া মাঠের দিকে পা বাড়ালাম। দূর থেকে বুঝতে পারছি না কি হয়েছে।
আর এদিকে সেভাবেই ভিড় বেড়েই চলেছে। আমি একটু দূরত্ব হেঁটে আসলাম। আমার পিছনে পিছনে মায়াও আসছে। আমি এসে দেখি যে আমার বন্ধু ফারেসকে কার জন্য মারতেছে। এটা দেখে তো আমার মাথা পুরাই গরম হয়ে গেল। হৃদয়কে 3 জন মিলে ধরে রেখেছে আর ফারেসকে মাঠের মাঝখানে ফেলে দিয়ে লাথি আর গুড়ি মারতেছে। আমি সোজা ফারেসের কাছে গিয়ে সবগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফারেসকে মাটিতে থেকে তুলে বসালাম। এটা দেখে একজন বলে উঠল, কিরে এই ক্ষেত্রে আবার কে? আর এর সাহস তো কম না, এসেই আমার লোকদের গায়ে হাত দিচ্ছে। কিরে এই ক্ষেতটা আবার কে? আর এর সাহস তো কম না, এসে আমার লোকদের গায়ে হাত দিছে। আমি বললাম, ভাই আপনি কে আর আমার বন্ধুকে মারতেছেন কেন? আরে শালা, আমি হলাম গালকাটা শরণ। আর তুই কোন সাহসে ওই কুত্তার বাচ্চাকে টাচ করলি? ভাই এটা আমার বন্ধু হয়, একে টাচ করার পুরো অধিকারই আমার আছে। আর আপনি ওকে কেন মারতেছেন? আমি ওরে কোন সাহসে মারছি এটা কি তোকে বলতে হবে নাকি? দাঁড়া, আজকে তোকেও ওর মতো পিটিয়ে বালিশ বানাবো। এই কে তুই? আর তুই এখন এখানেই থেকে চলে যা, না হলে তোকে আজকে জেলের ভাত খাওয়াবো। ও ভাই, এই আইটেমটা আবার কে? এই মুখের ভাষা ঠিক কর, তুই জানিস আমি কে? বেশি কথা না বলে চলে যা। শরণ ভাই, যা হবার তা হয়েই গেছে। আমি ফারেসের হয়ে ক্ষমা চাচ্ছি, আপনি প্লিজ চলে যান। এই জানু, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আর এই শালা ক্ষেত, তোর ক্ষমা তোর কাছেই রাখ। কুকুরের বাচ্চা, কে তোর জানু? দাঁড়া, আজকে তোকে শিক্ষা দিয়েই দিই, যাকে তাকে জানু বলার ফল। বলেই মায়া তার পায়ের জুতো খুলে হাতে নিয়ে শরণের গালে ঠাস ঠাস করে বাড়ি মারল। সাথে পুরো ক্যাম্পাসটা বিকট শব্দে ভরে গেল। চারদিকে অনেক শব্দ ভেসে আসছে। শালি, তোর এত বড় সাহস আমাকে মারিস? দাঁড়া, আজকে তোকে আমাকে মারার ফলাফল সবার সামনে দিব। বলেই শরণ গাড়িটার উপর থেকে নেমে এসে মায়ের ওড়নাটা কেড়ে নিল। আর সাথে সাথেই মায়া কান্না করতে লাগলো। কেমন জানি আমার খুবই খারাপ লাগতে শুরু করলো। আমি ফারেসকে বসিয়ে রেখে শরণের সামনে গিয়ে বললাম, শরণ ভাই যা হবার হয়েছে, প্লিজ এদেরকে মাফ করে দিন আর ওনার ওড়নাটা ওনাকে ফিরিয়ে দিন। শালা তুই সর এখান থেকে, তোকে মেরে হাত নষ্ট করতে চাই না। তুই তোর বন্ধুকে নিয়ে চলে যা, আজকে এই শালিকে আমার মারার ফল হাতে নাতে দিব। আচ্ছা। বলেই হৃদয় আর আমি দুজনে মিলে ফারেসকে নিয়ে চলে আসতে লাগলাম। পিছনে তাকিয়ে দেখি মায়া আমার দিকে অসহায়ের দৃষ্টিতে তাকালো। আমি ভাবছি আমার মতো তো সে ফারেসকে বাঁচানোর জন্যই এসব কথা বলল আর শরণকেও মারলো। এখন আমি যদি ওকে না বাঁচাই তাহলে নিজের কাছে নিজেকেই দোষী হয়ে যাব। আর মায়ারও তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর শরণের ব্যবহার তেমন একটা সুবিধার দেখলাম না। আমি হৃদয়কে ফারেসকে নিয়ে হাসপাতালে যেতে বললাম। বলেই আমি পিছনে ফিরে মায়ের কাছে আসতে লাগলাম। মায়ের কাছে আসতে দেখি শরণ মায়ের ওড়নাটা নিজের কপালে বেঁধে রেখেছে। আমি এসে বলতে লাগলাম, শরণ ভাই প্লিজ, যা হবার তা তো হয়েই গেছে, তার জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আর ওনার ওড়নাটা ফিরিয়ে দিন। না শালা, তোকে তো এইভাবে বললে শুনবি না। দাঁড়া, তোকে ভালো মতো বুঝাচ্ছি। এই তোরা ওকে একটু ভালো মতো বুঝাতো। শরণের এই কথাটা শুনে তার লোকজন সকলে আমাকে মারতে আসলো। আমাকে এই দুইজন এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি পড়ে গেলাম। আমি পরে গিয়েও বললাম, ভাই প্লিজ এসব বন্ধ করুন। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। কি আর করার, আমি তো আবার মারামারিতে এক্সপার্ট, এটা তো আপনারা ভালো মতনই জানেন। তারা মোট 12-15 জন হবে। আমার কাছে এরা তো কিছুই নয়। আমি পকেট থেকে একটা চেন বের করে নিয়ে উঠে দাঁড়ালাম। আর সাথে সাথেই শরণের লোকজন আমাকে মারতে আসলো। আমিও কোনো কিছু না বলে সবাইকে মারতে শুরু করলাম। কারো হাতে কারো পায়ে তাদেরকে মেরে রক্তাক্ত করে দিলাম। সবাই মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে তো শরণ কোমর থেকে একটা পিস্তল বের করলো। আমি তো দেখেই ভয় পেয়ে গেলাম। কিরে, 2-4 জনকে মেরেছিস বলে কি আমাকেও মারতে পারবি নাকি? আমার হাতে দেখেছিস এটা কি? ভাই আমি আপনার হাতে তো মনে হয় G80, তাই না? দূরে থেকে ভালো মতো দেখতে পাচ্ছি না। দাঁড়ান, কাছে এসে ভালো করে দেখে বলছি। কিরে খ্যাত, তুই তো দেখি আমার পিস্তলের নাম বলে দিলি। তুই কে বলতো? ভাই আপনার এটা তো ছোট আর আমারটা দেখবেন, দাঁড়ান। বলেই আমি আমার পায়ের মোজার ভিতর থেকে একটা ডিজার্ট এগল গানটা বের করে দেখালাম। আমার কাছে গান দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আর তার চেয়েও বেশি অবাক মনে হয় মায়াই হয়েছে, কারণ সে চোখগুলো অনেক বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। শরণ বলতে লাগলো, ভাই আমাকে নাকি আপনি মারবেন?
বলেই সে চলে যেতে লাগলো। আর আমার হাতের গানটা দেখে সে মায়াকে তার ওড়নাটা ফিরিয়ে দিয়েছে। আমি পিছনে ফিরে যেই চলে আসতে যাব এমন সময় একটা গুলি চলার শব্দ পেলাম। আমি মাটিতে পড়ে যেতে লাগলাম। কারণ হলো গুলিটা আমাকেই লেগেছে। কারণ হলো গুলিটা আমাকেই মেরেছে। কোনো মতে পিছনে ফিরে দেখলাম আমাকে যে গুলি করেছে সে আর কেউ নয়, বরং সে হলো স্বয়ন। আমি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়লাম, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। শেষে দেখলাম আশেপাশে পুলিশ আসছে, আর মায়া সে তো আমার দিকে দৌড়ে আসতেছে। হালকা হালকা করে চোখ খুললাম, শরীরটা কেমন যেন ভার ভার লাগছে। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একটা রুমের মধ্যে শুয়ে আছি, যেটা দেখতে একটা হাসপাতালের রুমের মধ্যেই। তার মানে আমি কি এখনো হাসপাতালেই আছি? আমি হালকা করে নড়ে উঠলাম। আস্তে আস্তে কোনো মতো উঠে বসতে পারলাম না বেডের। আস্তে আস্তে উঠে বসে পড়লাম বেডের উপর। বেডের উপর বসতেই তো আমি অবাক, কারণ আমার পাশে মায়া একটা চেয়ারে বসে ঘুমিয়ে আছে। বুঝলাম না এই মায়া এখানে কি করে। আমি মায়াকে ডাকতে লাগলাম, কিন্তু তাকে ডাকার মতো কোনো শক্তি পেলাম না। বুঝলাম না কি এমন হলো যে আমি কথা বলার মতো শক্তি পাচ্ছি না। কারণ মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে, এই জন্য কথা বলতে পারছি না। কোনো মতো হাতটা দিয়ে মাস্কটা খুলেই মায়াকে ডাক দিলাম। মায়া ধরফর করে উঠে পড়লো। এই তোমার জ্ঞান ফিরেছে? তারপর বলল, বলেই সে ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। মুহূর্তের মধ্যেই দুজন ডক্টর চলে আসলো। তারপর তারা এসে আমাকে শুয়ে দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। সাথে সাথে আমার চোখ দুটো আবারও বন্ধ হয়ে গেল। আজকে চোখটা খুললাম, এমন মুখে কোনো অক্সিজেন মাস্ক দেওয়া নেই। শরীরে একটু একটু শক্তি অনুভব করছি। চারপাশে তাকিয়ে দেখলাম যে আমি এখনও সেই হাসপাতালে রয়েছি। উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে পড়লাম। রুমে কাউকে দেখতে পাচ্ছি না। তাই আমি বেড থেকে নামতে যাব, ঠিক তখনই কোথা থেকে যেন মায়া এসে বলতে লাগলো, এই তুমি নামছো কেন? আর শুয়ে পড়ো, তোমাকে উঠতে হবে না। আরে আমি ঠিকই আছি, আপনি এখানে কেন? বাসায় যাননি? না যাইনি, এখন চুপ করেই শুয়ে থাকো, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি। ওকে, কিন্তু আমার ক্ষুধা লাগছে। ওকে, আমি ডাক্তারকে ডেকে খাবার নিয়ে আসছি। তারপর মায়া চলে গেল রুম থেকে। বুঝলাম না মায়ার আবার কি হলো, আমাকে তুমি করে বলছে। দূর, যা বলার বলুক, আগে আমাকে খেতে হবে, না হলে আর আমি বাঁচবই না। মিনিট 5-এর মতো পরেই ডাক্তার আর মায়া একসাথে রুমে প্রবেশ করলো। ডাক্তার এসে হালকা চেক আপ করেই চলে গেল। আর নাকি 4-5 দিন পর বাসায় যেতে পারবো আমি। মায়া খাবারগুলো নিয়ে আমার পাশেই বসতে বসতে বলল, শেষ পর্যন্ত তাহলে তোমার জ্ঞান ফিরলো? শেষ পর্যন্ত মানে? আর আমাকে তুমি তুমি করে বলতেছেন কেন? এখন থেকে আমি তুমি তুমি করেই করেই বলবো। তোমার কোনো সমস্যা আছে নাকি? না, আমার আবার কেমন সমস্যা থাকবে? হুম, তা জানো তোমার জ্ঞান ফিরলো কতদিন পর? জানি তো, গতকালই তো ফিরেছে। আরে কে বললো তোমাকে গতকালকে জ্ঞান ফিরেছে? কেন, গতকালই না আমি উঠতেই আপনি ডাক্তারকে ডেকে নিয়ে এসে কি একটা ইঞ্জেকশন দিলেন, তারপর আর আমার কিছুই মনে নেই। আজকে তোমার প্রায় 13 দিন পর জ্ঞান ফিরলো। এর মাঝে শুধু একবার জ্ঞান ফিরেছিল। ও, তা আমাকে কি কিছু খেতে দিবেন? সরি, আমি ভুলেই গিয়েছিলাম। কাউকে ক্ষমা করার আগেই অনেকবার ভাবতে হবে, এই বিষয়টা এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সেদিন তো আমি শরণকে ক্ষমা করেই দিয়েছি, তাহলে কেন সে আমাকে মারতে গেল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার নিজেরও মনে নেই। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। বেড থেকে উঠে দেখি বাইরে হালকা হালকা রোদ উঠেছে। তার মানে এখন সকাল, তাই তো? বাহ, এমনভাবে সকাল যে কতদিন দেখি না তা আমার নিজেরও মনে নেই। বেড থেকে যে নামতে যাব এমন সময় রুমের সাইডে নজর পড়ে গেল। দেখলাম মায়া চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। বুঝলাম না মেয়েটা কেন আমাকে এত কেয়ার করছে। আমি আবার বেডের ওপর বসে এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আসলেই মেয়েদের ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগে। তার প্রমাণ আজকে আমি নিজের চোখেই দেখতে পেলাম। মায়াকে আজকে এই প্রথম ভালোভাবে দেখছি। মনের মধ্যে কেমন যেন একটা ফিলিংস চলে এসেছে। আর তার নামটাও যেমন সুন্দর, ঠিক দেখতেও সেই মায়াবী সে। কিন্তু সে একটু বদমেজাজি। আমি মায়ের দিকে তাকিয়ে আছি এমন সময় মায়ের ঘুমটা ভেঙে যায়। সে উঠেই আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার নীল, এইভাবে আমার দিকে কি দেখছো? না না, কিছু দেখছি না তো। লজ্জা পেয়ে কথাটা বললাম। থাক, আর কিছু বলতে হবে না।
এই তো মিনিট 10-এর মতো হবে। এতক্ষণ হয়েছে উঠছো, আমাকে ডাক দাওনি কেন? আরে সমস্যা নেই। আচ্ছা, আমি বেলকনিতে গেলাম। আচ্ছা, তুমি বেলকনিতে যাও, আমি নিচে গিয়ে কফি আর হালকা খাবার নিয়ে আসছি। আর কফি তো খাবি তাই না? সকালবেলা কফি হলে খারাপ হয় না। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুমি থাকো। আর বেশি হাঁটাহাঁটি করিও না, কেমন? ঠিক আছে। কিছুক্ষণ পর মায়া কফি আর হালকা খাবার নিয়ে আসলো। খাবারগুলো রেখে কফির মগটা নিয়ে সে আমার কাছে আসলো। তারপর 4-5 দিন পর হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। মায়া আমার বাসায় এসে দেখে যায় কি করছি, কেমন আছি, এইসবই। এইভাবেই চলে গেল আরও কয়েকদিন। এখন আমি পুরোপুরি সুস্থ নই, তবে আল্লাহর রহমতে খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আর তারপরে ওই শরণকে আমি দেখে নেব। আজকে প্রায় 2 মাস পর ক্যাম্পাসে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমি কোনো সেলিব্রিটি আসছি। আমি কোনো দিকে ভালোভাবে খেয়াল করলাম না। খেয়াল না করে আমি আম গাছটার নিচে চলে আসলাম। সেখানে গিয়ে বসতেই মায়া, ফারিস, হৃদয় আসলো। আমাকে দেখে মায়া বলে উঠলো, তা এখন কি পুরোপুরি সুস্থ আছো? আল্লাহর রহমতে তো ভালোই আছি। তা আজকে বাসায় যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেও তো। কেন, কোনো দরকারি কাজ আছে নাকি? আছে বলেই বললাম। বলেই সে চলে গেল। আমি মদনের মতো তার চলে যাওয়া দেখছি আর ভাবতে লাগলাম মায়া কেন আমার সাথে এমন ব্যবহার করলো। আমি ভাবতে লাগলাম মায়া কেন আমার সাথে ভালো ব্যবহার করছে। দূর, এসব ভেবে আমার কোনো কাজ নাই। তারপর আমি ফারেশ, হৃদয় মিলে আড্ডা দিতে লাগলাম। 2টার দিকে আমি গেটের কাছে এসেই অপেক্ষা করছি মায়ার জন্য। তারপর মায়া আসার পর জানতে পারলাম সে নাকি আমাকে নিয়ে কই জানি যাবে। তার জন্যই তাই তার গাড়িতে করে যাওয়া লাগবে। এর জন্য আমাকে আমার বাইকটা ফারেসের কাছে দিয়ে আসতে হলো। এরপর আমি আর মায়া বের হলাম ক্যাম্পাস থেকে। গাড়িতে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। এমন সময় মায়া বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? এমনি। তা আমরা এখন কোথায় যাব বলেন তো? আগে যাবো শপিং সেন্টারে। আমি কেন? আর তারপর আরও কোথাও যাবেন নাকি? যাবো। এখন চুপ করে থাকো। আমার একটা প্রশ্ন মাথায় ঘুরঘুর করতেছে। কি প্রশ্ন বলো দেখি? আচ্ছা, হঠাৎ করেই কয়দিন ধরে দেখছি আপনি আমাকে তুমি করে বলছেন, কত কেয়ার করছেন, এর কারণটা কি? আচ্ছা, উত্তরটা না হয় পরেই দিব। কবে দিবেন বলেন? আজকেই দিব, ওকে? আচ্ছা, আজকে বলবেন, ওকে। কথা বলতে বলতে চলে আসলাম একটা শপিং সেন্টারে। মায়া আমাকে একটা দোকানের সামনে নিয়ে এসে বলল, যেটা যেটা পছন্দ হয় সব নিয়ে নাও। আরে আপনি কি ছেলেদের পোশাক পরবেন নাকি এসব নিতে বলেছেন? আমার জন্য না, এসব তোমার নিজের জন্যই নিবি। আরে পাগল নাকি, আমি এসব স্টাইলিশ পোশাক পরতে পারবো না। দেখো, আমি আগেই বলেছি আমি বেশি কথা পছন্দ করি না। বেশি কথা বলে না পাবলিক দিয়ে মাইর খাওয়াবো। এখন যেটা বললাম সেটা করো। আরে ধুর, আমার সাথে এমন করেন কেন? সব জানতে পারবে। এখন তাড়াতাড়ি যা যা পছন্দ হয় নিয়ে নাও। আচ্ছা যাও, তোমাকে পছন্দ করতে হবে না, আমি নিজেই করে দিচ্ছি। তুমি শুধু চুপচাপ বসে থাকো, ওকে? আপনারা যা ইচ্ছে তাই করেন। তারপর আমি বসে আছি আর আপনাদের মায়া আপু অনেক পোশাক নিতে লাগলো। ভাই রে ভাই, কি বলবো, এই মেয়েটার মতিগতি কিছুই বুঝি না। যার ঘাড়ে পড়বে সেই বুঝবে একটা কি জিনিস। বসে বসে চিন্তা করছি আমাকে কেউ এত কিছু কিনে দিবে, তাকেও তো আমার কিছু কিনে দিতে হবে, তাই না? সেই জন্যই আমি লুকিয়ে অন্য একটা দোকানে গিয়ে আমার পছন্দের একটা শাড়ি কিনলাম। শাড়িটা গোলাপি কালারের। এই গোলাপি কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দের। কালো, নীল আর গোলাপি, এই তিনটাই আমার পছন্দের বেস্ট কালার। কিন্তু এদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার গোলাপি কালার। শপিং করে মায়া আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, কারণ দুজনের খুব ক্ষুধা লাগছে। রেস্টুরেন্টের ভিতরে যাইতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সেখানে আমার একজন পরিচিত বড় শত্রুর ছোট ভাই, মানে হলো শরণ। রেস্টুরেন্টের ভিতরে যাইতেই আমি তো অবাক, কারণ সেখানে আমার সবচেয়ে একজন বড় শত্রুর ছোট ভাই, মানে হলো শরণ। এটাই হলো রকুর ছোট ভাই। যখন আমাকে মেরেছিল তখন চিনতে পারিনি। ভালো হয়ে আমি ওর ব্যাপারে খোঁজ নিয়ে সব জানতে পেরেছি। তো আমি আর মায়া ভেতরে গিয়ে বসলাম। এমন একটা জায়গায় বসলাম যেখানে বসলে শরণ আমাদের দেখতে পারবে না। আমি আর মায়া খাবারের অর্ডার দিয়ে বসে বসে কথা বলছি। এখন বলেন, কেন আপনি আমার এত কেয়ার করেন? আচ্ছা নীল, তুমি কি এতদিনে কিছুই বুঝতে পারোনি?
কেন আমি তোমার এত কেয়ার করি? না তো, কেন করেন সেটা বলেন তো। সত্যি কি বুঝতে পারোনি? সত্যিই আমি বুঝতে পারছি না। আচ্ছা থাক, বুঝতেই হবে না। বলেই মায়া উঠে চলে যেতে লাগলো রেস্টুরেন্ট থেকে। আমি গিয়ে তার হাতটা টেনে নিয়ে এসে আবারও আগের জায়গায় বসালাম। তারপর আমি বলতে লাগলাম, আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? এমনি। আর আপনি আমাকে আবার এখানে আনলেন কেন? বাহ, আবার তুমি থেকে আপনি করে বলছেন। হুম, বলছি তার আগে তুমি করে বলার জন্য সরি। ও আচ্ছা, খুব ভালো। আপনি মিথ্যা বলেন এটা তো আমার জানা ছিল না। মানে আমি আবার কখন মিথ্যে বললাম? এই আজকেই তো মিথ্যা বললেন। পরিষ্কারভাবে বলুন আমি কখন মিথ্যে বলছি। এই যে আজকে শপিং করতে আসার সময় বললেন যে আজকে আমাকে বলবেন কেন আপনি আমার এত কেয়ার করতেছেন। থাক, আর বলবো না। ও আচ্ছা, থাক, বলতে হবে না। আমি এখন বাসায় যাব। আর এগুলো আপনার জন্য। নীলের জন্য যা যা শপিং করেছি সেগুলো দিয়েই বললাম। এগুলো আমি আর নিব না। কেন নেবেন না? আগে আমাকে বলেন কেন আপনি আমার এত কেয়ার করতেছেন। আমি বলতে পারবো না। তাহলে আমিও এগুলো নিতে পারবো না। না নিলে আর কি করব? বাইরে সব ফেলে দিয়ে বাসায় চলে যাব। বাই। বলেই মায়া উঠে চলে যেতে লাগলো। আমিও চুপচাপ বসে আছি। মায়া সামনের দিকে যাচ্ছে আর বারবার পিছনের দিকে তাকাচ্ছে। আমার কাছ থেকে প্রায় 10-15 হাত দূরে চলে যাওয়ার সাথে সাথেই আমি বলে উঠলাম, আমাকে ভালোবাসেন এটা বললেই হয়, এত ঢং দেখানোর কি আছে? কথাটা শুনে মায়া পিছনে ফিরে তাকালো। তারপর আবারও আমার কাছে এসে বলল, মেয়েরা কখনো আগে কাউকেই বলে না যে তাকে সে ভালোবাসে। ও আচ্ছা, তাই নাকি? হুম, তাই। আমিও আগে কাউকে বলবো না যে আমি কাউকে ভালোবাসি। মানে কি? কিছু না। সত্যি করে বলো বলছি। এই আবার আমাকে তুমি করে বলছেন কেন? আমার যা ইচ্ছে আমি তাই বলবো। এতে তোমার কি? আমার আবার কি সমস্যা থাকবে? আর আপনি না চলে যেতে লাগলেন, আবারও ফিরে আসলেন কেন? ও, বুঝতে পারছি। আমি থাকলেই আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আরে যেতে হবে না, এইখানে থাকো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু একজন মাফিয়া। বিয়ের পর বলবো যে আমি গুন্ডা, এটা কিন্তু বলা যাবে না। কি কি বললে তুমি এসব? আবার বলো। আমি একবার বলেছি, এটাই বেশি। এখন তুমি কি করবা এটা তোমার বিষয়। আমাকে তুমি করে বলছো? এটা কি সত্যি নাকি? সত্যি তো। এখন বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নাও। সব খাবার তো ঠান্ডা হয়ে যাবে। আর শোনো, আমি রাকিব ভাইয়ার থেকেই শুনেছি তুমি কে আর কি করো। সো এসব নিয়ে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবাকে আমাদের মেনে নিবে? আমাদের মাঝে কি এমন হয়েছে যে বাবা মেনে নেবে? কেন, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এটা মেনে নিবে না? আচ্ছা, আমাদের মাঝে আবার ভালোবাসা কখন হলো? হুম। কেন, এই তো একটু আগেই বললে। আচ্ছা, তুমি কি আমাকে প্রপোজ করেছো যে আমি বাবাকে তোমার কথা বলবো? আমি ওসব করতে পারবো না। যতটুকু বলছি তাতে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে আল্লাহ হাফেজ। বলেই আমি উঠে চলে আসতে যাব, এমন সময় মায়া বলল, এখন না আরো পরে? এখন কোনো কথা না বলেই খাবারটা খেয়ে নাও, সন্ধ্যা হয়ে আসছে। তারপর দুজনে মিলে খাবার খাচ্ছি, এমন সময় হুট করেই শরণ আমাদের কাছে চলে আসলো। শরণকে দেখে তো মায়া ভয় পেয়ে গেল, যা আমি ঠিকই বুঝতে পারলাম। শরণ বলতে লাগলো, কিরে খ্যাত, তুই এখনো বেঁচে আছিস, মরিসনি মানে? হা হা হা, তোর ভাই আমাকে মারতে পারেনি আর সেখানে তুই আমাকে মারবি? কি বলছিস এসব? আর তুই আমার ভাইকে কেমনে চিনিস? দেখ, এখন সময় নাই। আগামীকাল আমার ক্যাম্পাসে আসিস, সব জানতে পারবি। আর সাথে কতগুলো নিয়ে আসবি আসিস। আগামীকাল আমার পরিচয় জানতে পারবি। আর তোর থেকে আমি কিছু জানবো। আজকেই বল তুই কে, না হলে তোকে এই রেস্টুরেন্টেই মেরে কুচি কুচি করে মাগুর মাছকে খাওয়াবো। দেখ, এখানে এসব না করে আগামীকাল ক্যাম্পাসে আয়, সবই জানতে পারবি। আর ভাই, এখন থাক। তুই আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাচ্ছিস নাকি? আরে ভাই, পালাবো না, তুই আসিস। বলেই মায়াকে নিয়ে বের হয়ে চলে আসলাম রেস্টুরেন্টের ভিতর থেকে। তারপর মায়া আমাকে আমার বাসার সামনে এসে নামিয়ে দিয়ে গেল। তারপর, আচ্ছা, আমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করছি। আরে না, আমি আর মারামারি করব না। তবে জীবনে আর একদিন মারামারি করব। এটা নিয়ে আর কোনো কথা বলো না। আগামীকালই হবে আমার জীবনের শেষ মারামারি। আচ্ছা নীল,
আগামীকাল তুমি মারামারি করবে তাই না? আচ্ছা ঠিক আছে, আর এই নাও তোমার জন্য করা শপিং। দাও দাও, আমার গিফট নিতে ভালোই লাগে। হুম, আর গতকাল তোমার বাইক নিয়ে আসবে, যেটা বগুড়া থেকে নিয়ে এসেছিলে। ওকে, আর এই নাও, এটা তোমার জন্য। বলেই আমার শার্টের ভিতরে থেকে মায়ার জন্য আনা শাড়িটা বের করে দিলাম। মায়া দেখে বলল, ওকে। এটা তোমার জন্য, আগামীকাল এটা পরেই ক্যাম্পাসে আসবে। বাই। বলেই আমি বাসার ভিতরে চলে গেলাম। আমি জানি সে যদি জানতে পারে যে ওটার ভিতরে শাড়ি আছে, তাহলে সে আমার শাড়িটা পরে আসবে না। তাই বেশি কথা বলার সুযোগ না দিয়ে আমি ভিতরে চলে আসলাম। আর আপনারা ভাবছেন মায়া আমাকে কোন বাইকের কথা বলল? আসলে আমি আমার পছন্দের R15 V2 বাইকটা বগুড়া থেকে আসার সময় নিয়ে এসেছি। মায়া আগামীকাল সেটা নিয়ে যেতে বলেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, লোকে ঠিকই বলে আগে যে মেয়ের সাথে ঝগড়া হয় পরে তার সাথে নাকি রিলেশন হয়। আজকে এটার বাস্তব প্রমাণ পেলাম। সত্যি বলতে মায়াকে আমি যেদিনই দেখেছি সেই দিনই থেকে ভালো লেগেছে। আর এরপরে মায়ার হাব ভাব দেখে বুঝেও গেলাম। আর আজকে কি হলো তা তো আপনারা জানেনই। আগামীকাল যে ক্যাম্পাসে কি হবে তা আমি নিজেও জানি না। আমি কাউকে কিছু বলবো না। আমার জন্য আর কাউকে কোনো রিস্ক নিতে দিব না। এমনকি রাকিবকেও কিছু বলবো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি মায়া আমাকে অনেকগুলো ফোন দিয়েছে। আমি ফোন না ব্যাক করে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর রেডি হয়ে নতুন লুক নিয়ে ক্যাম্পাসে চলে গেলাম। আজকে আমাকে দেখতে একদমই নায়কের মতো লাগছে। যা আপনি নিজের টাকা খরচ না করে আমার বাড়িতে এসে দেখলে বিশ্বাসই করবেন না ভাই। আমার R15 বাইকটা রেখে সামনের দিকে যেতে লাগলাম। দেখলাম মাঠের মাঝখানে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম না কি হয়েছে। আমি দ্রুত গতিতে সেখানে গেলাম। গিয়ে দেখলাম শরণ আর ওর লোকজন। শরণ চেয়ারে বসে আছে আর তার লোকজন পাশেই দাঁড়িয়ে আছে, কাকে যেন ধরে রেখেছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম এটা আর কেউ নয়, বরং মায়াকে তারা ধরে রেখেছে। আমি কোনো কথা না বলে কোমর থেকে একটা গান বের করে ঠাস করে শরণের একটা লোকের পায়ে গুলিটা করে দিলাম। আর সাথে সাথে সবাই ভয় পেয়ে গেল আর মায়াকে ছেড়ে দিল। মায়া আমার কাছে এসে আমার পিছনে দাঁড়িয়ে পড়ল। আমি শরণকে বলতে লাগলাম, কি রে শরণ, তুই আমাকে চিনিস? আমি কে? তুই তো খ্যাত, তোকে কেউ চিনবে না। হা, 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 তুই আসলেই একটা বট রে। আরে ভাই, আমি হলাম দাদা, সেই দাদা, নীল মেহরাজ দাদা, যাকে সবাই এক নামে চিনে। দাদা। ই, তার মানে তুই সেই যে আমার ভাইকে মেরেছিস? হুম, আর আজকে তোকেও মারবো। তুই মারবি আমাকে? সেই দিন তো ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলি। আজকে যে কি হবে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। হা, হা, হা। চল তাহলে হয়ে যাক শুরু। তারপর আর কি শুরু হলো আমাদের মারামারি। আমি কয়েকটা তারপর আর কি গুলি করে দিলাম শরণের মাথায়। আর সাথে সাথে ময়দানে ফাঁকা হয়ে গেল। হা, হা। পুরো ক্যাম্পাসে কোনো শব্দ নেই, মনে হচ্ছে এখানে কোনো নীরবতা পালন করা হচ্ছে। আমি মায়াকে নিয়ে সাইডে চলে গেলাম। তারপর, মায়া শোনো, আজকের পর থেকে আমি আর কখনোই মারামারি করব না। শরণ আর ওর ভাই মিলে আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমার মতো আরও অনেকেরই পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। আমি জানি আমাকে আজকে পুলিশ ধরে নিয়ে যাবে, এতে আমার কোনো দুঃখ নেই। যাই হোক, ভালো ছেলে দেখে বিয়েটা করে নিও। আর যদি পারো তাহলে আমার জন্য অপেক্ষা করিও। যদি মুক্তি পাই তাহলে অনেক দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করব। মায়াকে কোনো কথা বলতে না দিয়ে শরণের লাশের পাশে গিয়ে বসে পড়লাম। মিনিট 20-এর মধ্যে কয়েকটা পুলিশের গাড়ি চলে আসলো আমাদের ক্যাম্পাসে। তারপর তারা এসে আমার হাত থেকে গানটা নিয়ে আমার 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পাশে মায়ার দিকে তাকালাম, দেখলাম তার চোখ দুটো বেয়ে শুধুই পানি পড়ছে। আজকে 7 বছর পর জেল থেকে বের হলাম। বাইরে আসতেই দেখি একজন মহিলা চোখের চশমা পরে, পরনের সাদামাটা শাড়ি। সে আমার দিকে এগিয়ে আসছে। আমিও চিনতে পারলাম, আরে এটাই সেই মায়া।